ওকে, গুড ইভিনিং সবাইকে আবারও। শোনা যাচ্ছে আমাকে? জি স্যার। আচ্ছা, তো আমরা গত ক্লাস পর্যন্ত ম্যাকবেথ শেষ করেছি। আর আজকে হচ্ছে তোমাদের ফার্স্ট মান্থের 11th ক্লাস। আগামীকালকে আমরা ক্লাস নিব একটা। আমি টাইমটা জানিয়ে দিব কোন সময় নিব, যেহেতু আমরা প্রায় এক সপ্তাহ মতো পিছিয়ে গেছি। একটু এটাকে কভার করতে হচ্ছে, কারণ গত মাসে আমরা একটু মিস দিয়েছি সে কারণে। তো ম্যাকবেথের সামারিটা আমার একটু পড়েছো সবাই বাসাতে বই থেকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু গল্পটা ভালো করে পড়ে ফেলবা। ছোটোখাটো চরিত্রগুলো যেগুলো দেখিয়েছি সেগুলোর ক্যারেক্টারাইজেশন, তার সাথে তাদের পরিচিতিগুলো ভালো করে খেয়াল রাখবা, এবং সাথে সাথে যতটুকু পারবা টেক্সটটা, হ্যাঁ, রিভিশন দেওয়া। বিশেষ করে যে যে জায়গাগুলোতে আমি ইম্পর্টেন্ট বলেছি সেই জায়গাগুলো, এগুলো কোশ্চেনের সাথে রিলেটেড। আচ্ছা, এখন আমি আগের ডক্টর ফস্টাসের কোশ্চেন কি আমি শেয়ার করেছিলাম? না না স্যার। স্যার। আচ্ছা, যেহেতু না পরীক্ষা স্যার। চলছে, পরীক্ষা যেহেতু চলছে, আমি কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করে দিব। আর সাথে সাথে কোশ্চেন আনসারগুলোও শেয়ার করে দিব, যেগুলো পরীক্ষায় এসে গেছে ওগুলো বাদ দিয়ে তোমরা একটু পড়তে থাকো, ঠিক আছে? হুম। তারপরে সেট সাজেশন বার হলে আমি ওগুলো আপডেট করবো তোমাদের আবার পুনরায়। তাহলে যেগুলো গত ব্যাচের সাথে যে প্রশ্ন আনসারগুলো আছে, কোশ্চেন আনসারগুলো, ওগুলো আমি দিয়ে দিব। যেগুলো এবার পরীক্ষায় চলে এসেছে সেগুলো বাদ দিয়ে পড়বা, মনে থাকবে? জি স্যার। তাহলে তোমরা যেগুলো অন্তত কিছু কিছু আগিয়ে থাকবে তোমাদের, হ্যাঁ। এই জন্য গতবার মানে এবার যারা পরীক্ষা দিচ্ছে ওদের শিটটাই আমি শেয়ার করে দিব, তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, আর একটা বিষয় একটু বলি, মানে মান্থের ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা, অনেকে যারা নতুন আছো তারা বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তাই একটু বলে রাখি। যেহেতু ক্লাসের প্রথম দিকেই আমরা 12টা ক্লাস ধরে একটা মাস কাউন্ট করি, যেহেতু অনেকেই নতুন যুক্ত হয়েছে তোমরা, তাই না? অনেকেই নতুন যুক্ত হয়েছো, তাহলে 12টা ক্লাস ধরে একটা মাস হিসাব করা হয়। 10টা ক্লাস হয়ে গেলে বলে দেওয়া হয় যে তোমাকে পরের মাসের ফি এত তারিখের মধ্যে দিতে হবে। এবং সেই শিটটা মনে হয় আমি গত দিন শেয়ার করেছি মেসেঞ্জারে এবং গুগল ক্লাসরুমে। জি স্যার। হ্যাঁ, সবাই তো পড়ছো। সবাই শিটটা একটু ভালো করে পড়ে নিবা, কারো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। এখন 12টা ক্লাস ধরে যেহেতু মাস হিসাব করা হয়, একটু বিষয়টা বলি। 12টা ক্লাস তারা পাবে যারা প্রথম থেকে যুক্ত আছে, যারা মাঝে থেকে যুক্ত হয়েছো, যারা গত 2 দিন আগে যুক্ত হয়েছো, এরকম অনেকে আছো যারা মাসের মাঝামাঝিতে যুক্ত হয়েছো। যারা, একটু বলে রাখি, যারা মোটামুটি আমি ধরছি সেটা হলো 9টা ক্লাস, তাই তো? 9টা ক্লাস যারা পেয়েছো তারা ফুল মান্থের পেমেন্টটা করবা, এইটা ঠিক আছে তো? ফুল মান্থ পেমেন্টটা করতে হবে। যারা 8টা বা তার কম পেয়েছো, অর ফিওর ক্লাসেস, ঠিক আছে? যারা 8টা বা তার থেকে কম ক্লাস পেয়েছো তারা আমাকে নিজ নিজ মেসেঞ্জারে মেসেজ দিবা ওই শিটটা শেয়ার করে, কারণ ওখানে তারিখ দেওয়া আছে, আছে কি না বলো? তারিখ দেওয়া আছে না? আমি শিটে কি তারিখ সহ দিয়ে দিয়েছি কিনা, যে 12টা ক্লাস কত তারিখ পর্যন্ত হবে? এটা কি সবাই দেখছো ভালো করে? দেখো, জি স্যার। জি স্যার। তোমাদের ক্লাস 5 তারিখ থেকে ধরা হয়েছে, তাহলে 5 তারিখে ক্লাস হয়েছে, 8 তারিখে হয়েছে, এইভাবে টোটাল আগামীকাল মানে 9 তারিখ পর্যন্ত মিলে হবে 12টা ক্লাস। এখন তোমরা যখন যুক্ত হয়েছো, মনে করো কেউ 11 তারিখে যুক্ত হয়েছে, তাহলে তার ক্লাস ধরা হবে কত তারিখ থেকে? এই যে 14 তারিখের, তাহলে 14 তারিখ থেকে সে গুনবে, দিয়ে 9 তারিখ পর্যন্ত তার টোটাল কয়টা ক্লাস হচ্ছে। কেউ হয়তো 1 তারিখ 2 তারিখে ক্লাসে যুক্ত হয়েছে, কিন্তু যেহেতু ক্লাস নেওয়া হয়েছে 6 তারিখে, তাহলে এর ভিতরে ওই 6 তারিখ থেকে সে কয়টা ক্লাস পেয়েছে? 1 2 3 4টা ক্লাস পেয়েছে, ঠিক আছে? এইভাবে যে যখন তোমরা যুক্ত হয়েছো নিশ্চয়ই সেই মানি রিসিপ্টের যে ইয়াটা আছে, মানি রিসিপ্টের যে তারিখটা আছে, সেই তারিখ ধরে তোমরা হিসাব করবা কয় তারিখে তোমরা ক্লাস পাচ্ছ। সেই ক্লাস থেকে তোমরা কাউন্ট করবা যে স্যার আমি এতটা ক্লাস পেয়েছি, ঠিক আছে তো? এতটা ক্লাস পেয়েছি, এইভাবে তোমরা মেসেজ দিবা। মেসেজ দিলে পারে আমি বলে দিব যে তোমার কত টাকা ফি পেমেন্ট করতে হবে দ্বিতীয় মাসের জন্য। আর যখন ফি পেমেন্ট করা হয়ে যাবে, এখানে কিন্তু পেমেন্ট কী মাধ্যমে করতে হবে সব দিয়ে দিয়েছি, হ্যাঁ। দেখো, এটা হচ্ছে বিকাশ, শুধু এখানে রকেট নগদ আছে এই নাম্বারে। এবং অবশ্যই চেষ্টা করবা ফি পেমেন্টের সময়ে তোমার ব্যাচের নামটা লিখে দিতে, তাহলে আমি বুঝতে সুবিধা হবে তুমি কোন ব্যাচের। আচ্ছা, আরেকটা বিষয় হলো, ফি পেমেন্ট হয়ে গেছে, হওয়ার পর তুমি আমাকে যখন জানাবা
তখন এই মেসেজটা লিখে দিবা, তাহলে তোমাদের হিসাবটা ক্লিয়ার থাকবে যে স্যার আমি যে পেমেন্টটা করেছি তা এই ব্যাচের জন্য সেকেন্ড মান্থের পেমেন্ট এবং কোন নাম্বার থেকে ফি দিয়েছো সে নাম্বারটা তোমরা দিবা। জাস্ট এখানে যেমনভাবে আমি বলে দিয়েছি, দেখো এটা হচ্ছে যে ব্যাচে তুমি আছো সেই ব্যাচের নাম লিখবা, তারপর হচ্ছে পেমেন্ট কোন মাসের, এটা হবে সেকেন্ড মান্থের পেমেন্ট, আর হচ্ছে কোন নাম্বার থেকে ফি দিয়েছো। এই মেসেজটা তোমরা লিখে দিবা প্রত্যেকবার ফি পেমেন্টের সময়, তাহলে তুমি নিজেও জানবা যে তোমার কোন মাস পর্যন্ত ফি দেওয়া হয়েছে। আর এইখানে বলে দেওয়া আছে, দেখো 7ই জানুয়ারি 10টা ক্লাস হয়েছিল, তাহলে আগামী 11 জানুয়ারি থেকে তোমাদের দ্বিতীয় মাসের ক্লাস হবে, তার মানে 9 তারিখ পর্যন্ত তোমাদের প্রথম মাসের ক্লাস চলমান থাকবে, মানে আগামীকাল পর্যন্ত। তারপরে 14 জানুয়ারি এর মধ্যে দ্বিতীয় মাসের ফি প্রদান করে নিশ্চিত করতে বলা হয়েছে, এবং 14 জানুয়ারি পরবর্তী 15 জানুয়ারিতে সবাইকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে। যারা ফি দিয়েছো তাদেরও রিমুভ করা হবে, যারা ফি দাওনি তাদেরও রিমুভ, মানে মূল কথা হলো গুগল ক্লাসরুম একদম জিরো করে দেওয়া হবে। ঠিক আছে, এবার তোমরা, আমি ওই জায়গায় মেসেজে বলে দিব গ্রুপে যে এইভাবে তোমরা নিজ নিজ ইনবক্সে মেসেজ দিবা, আমি আবার পুনরায় যুক্ত করে দিব। কি বিষয়টা ক্লিয়ার তো? বিশেষ করে যারা নতুন আছো তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা পুরনো আছো তারা তো বিষয়টা জানোই। নতুন যারা আছো তারা একটু বলো যে এই শিট সম্পর্কে বা ফি পেমেন্ট সম্পর্কে কারো কোনো কথা আছে কি না, যদি থেকে থাকে আমাকে একটু বলতে পারো, অথবা এখন না বললেও পরে মেসেজ দিবা বা কল দিবা। আর যদি মনে হয় না তুমি বুঝে গেছো তাহলে সেই হিসাবে তোমরা মেসেজ দিবা, কারণ 15 তারিখে যখন আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব তখন তারপরে আমি 3 দিন সময় দিব, ওই 3 দিনের ভিতরে তোমাকে গুগল ক্লাসরুমের কোড নিয়ে আবার যুক্ত হতে হবে। যারা যারা যুক্ত হবে না গুগল ক্লাসরুমে, মনে করা হবে যে তারা আর পড়তে আগ্রহী না বা তারা ইনঅ্যাক্টিভ, তাদেরকে মেসেঞ্জার গ্রুপ থেকেও রিমুভ করা হবে। এটা হচ্ছে প্রতি মাসে এই কাজটা করা হবে, এটা সবার জন্যই। যারা ফি দিবা তারাও, যারা ফি দিবা না তাদেরকেও গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হবে। এমনটা যেন মনে না হয় যে স্যার আমি তো ফি দিয়েছি তাহলে আমাকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করেছেন কেন, এটা একটা বিষয়। আর একটা হলো, যেহেতু আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করব, তাহলে রিমুভ করার পর তুমি যদি পুনরায় যুক্ত না হও তুমি কিন্তু আর ওই ক্লাস বা পিডিএফ কিছুই পাবে না। তাই তুমি যদি মনে করো যে তুমি দ্বিতীয় মাস থেকে আর ক্লাস করবা না, তাহলে তুমি দয়া করে ক্লাসের লিঙ্ক এবং পিডিএফ ফাইলগুলো তোমার মোবাইলে ডাউনলোড করে নিবা, কারণ একবার রিমুভ হয়ে গেলে তুমি কিন্তু আর পাবে না। তখন পরে বললে হবে না যে স্যার আমি তো ওগুলো পড়ি নাই, আমি তো ওগুলো পাই নাই। এখন তুমি যদি না পড়ো, তুমি যদি না নিয়ে নাও, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমি কিছু বলতে যাব না, কিন্তু গুগল ক্লাসরুমে তোমাকে আর পুনরায় যুক্ত করা হবে না ফি না দিলে পারে। কি কথাটা ক্লিয়ার তো? হুম। এবার আরেকটা বিষয় হলো, যদি কারো এই তারিখের মধ্যেই ফি প্রদান করতে সমস্যা হয় তাহলে মেসেজে লিখে দিবা যে স্যার আমার 2-1 দিন দেরি হবে, 2-1 দিন দেরি হবে, তারপরে আমি তোমাকে কোড দিয়ে দিব, যেহেতু তুমি বলেছো আমাকে যে স্যার দেরি হবে কিন্তু আমি ব্যাচে থাকবো, তাহলে আমি তোমাকে কোডটা দিয়ে দিব, তুমি গুগল ক্লাসরুমে যুক্ত হবা, তারপরে তোমার সুবিধা মতো তুমি ফি পেমেন্ট করে জানিয়ে দিবা। এটা একটা বিষয়। আবার অনেকে করো কি, আরেকটা বিষয় বলি, অনেকে করো কি, এই যে 14 তারিখ বা 15 তারিখের মধ্যে তোমরা যুক্ত না হয়ে ঠিক মাসের যখন অর্ধেক ক্লাস হয়ে যাবে তখন তোমরা ফি দিয়ে যুক্ত হও। তখন এবার যখন তোমাকে আমি দ্বিতীয় মাসের ফি পেমেন্টের কথা বলবো তখন বলবা যে স্যার আমি তো কিছুদিন আগে যুক্ত হলাম। এটা বললে হবে না, তুমি কিছুদিন আগে হলা না একদিন আগে হয়েছো সেটা ব্যাপার না, তোমার ফিটা দ্বিতীয় মাসের হিসাবেই ধরা হবে। অনেকে তোমরা এরকমটা চালাকি করো, এইটা করলে কিন্তু হবে না। হ্যাঁ, অনেকে তোমরা 1 মাস বাদ দিয়ে আবার পরের মাসে আসতেছো, এরকমটা তোমরা করো, কারণ আগের রেকর্ড ক্লাসগুলো তোমার গ্রুপে থাকতেছেই তো। হ্যাঁ, পারিবারিক সমস্যা বা অন্য কোনো সমস্যার কারণে তোমাকে আমি হয়তো 2-1 মাস এরকমটা ছাড় দিব, কিন্তু রেগুলার নয়। অনেকে তোমরা এই কাজটা করছো, হ্যাঁ, 1 মাস পরে আবার পরের মাসে মেসেজ দিচ্ছি, মেসেজে তুমি সিন করছো না, পরে আবার 1 মাস পরে স্যার আমি পড়তে চাই। হ্যাঁ, তুমি কিন্তু কোনো কারণ বলছো না আমাকে। অতএব কারণ ছাড়া যদি কেউ কন্টিনিউ না করে তাহলে কিন্তু আমি তাকে আর পরের মাস থেকে নিব না। আর যদি তাকে যুক্ত হতেই হয় তাহলে কমপক্ষে যে মাসটার ক্লাস করনি তুমি সেই মাসের 50% ফি তোমাকে দিতে হবে, মানে 250 টাকা তোমাকে দিতে হবে ওই রেকর্ড ক্লাস বা পিডিএফের জন্য। আমার মূল উদ্দেশ্য তোমাকে নিব না, যারা কন্টিনিউ করবে না তাদেরকে আমি নিব না। তারপরে যদি তুমি মনে করো যে স্যার আমি যুক্ত হতেই চাই, তাহলে তোমাকে ওই 250 টাকা ফি দিয়ে ওটা সহ চলমান মাসের ফি তোমাকে দিতে হবে। আমার কথা কি ক্লিয়ার? মানে তোমরা অতিমাত্রায় চালাক, ঠিক আছে তো? আমরা যতটুকু স্বাভাবিক করতে চাই বিষয়গুলোকে, তোমরা অতিরিক্ত চালাকি করো, আর এই চালাকির জন্য আমাকে আরও বেশি একটু স্ট্রিক্টলি ব্যবস্থা নিতে হয়। হ্যাঁ, কারণ তুমি ফি বাঁচাতে গিয়ে তুমি অলরেডি ক্ষতি করে ফেলছেছো এবং সাথে সাথে আমারও ঝামেলা করো, এগুলো যেন না হয়। মনে থাকবে, যদি তোমার টাকা পয়সার সমস্যা থাকেই তুমি বলবা, আর না হয় একদমই এখানে যুক্ত হওয়ার দরকার নাই। স্ট্রেট ফরওয়ার্ড কথা, আমি চাই পড়াশোনা, কোনো চালাকি আমি পছন্দ করি না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে সবার। কি আমি কি বোঝাতে পেরেছি বলো? কি সবাই বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে। এরপরে যদি কারো কোনো আপত্তি বা কোনো সমস্যা থাকে আমাকে জানাবা।
হ্যাঁ, তোমরা যেহেতু যুক্ত হচ্ছ, এই রিসেন্টলি যুক্ত হয়েছো, 2 দিন আগে যুক্ত হয়েছো, তারা যদি ফিয়ের বিষয়ে জানতে চাও যে স্যার আমাকে কত দিতে হবে বা আদৌ দিতে হবে কিনা, হ্যাঁ, যারা মিনিমাম মানে 3টা ক্লাস পাবে, এটা আমি বলেছি, যারা মিনিমাম 3টা ক্লাস পাবে যুক্ত হওয়ার পর তাদের ফিটা না ধরলেও চলবে, এরকমটা আমি বিষয়টা দেখব তাদের ব্যাপারে। হ্যাঁ, তাহলে সেটা আমাকে মেসেজ দিয়ে জানাতে হবে। ওকে, তো আমরা এখন আমাদের মূল পড়াতে একটু চলে আসি। আমাদের মূল পড়া হচ্ছে, আজকে কি শুরু করব বলছিলাম, দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট Of অফ Venice. ভেনিসটা আমরা শুরু করব, আমাদের শেক্সপিয়ারের দ্বিতীয় ড্রামাটা। এটা শেষ করে আমরা পরবর্তী যে টপিক আছে সেখানে যাব। আচ্ছা, তো মার্চেন্ট অফ ভেনিসের বইটা কি সবার কাছে আছে? জি স্যার। জি স্যার। 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 জি স্যার। ওকে, চ্যাপ্টার ওয়াইজ সামারি ম্যাকবেথের তোমাদের এখানে তো দেওয়া আছে, ওটা মনে শেয়ার করি নাই নাকি? মার্চেন্ট অফ ভেনিস হয়ে আছে। ওকে, স্যার। হ্যাঁ বলো। স্যার চ্যাপ্টার ওয়াইজ বই থেকে সামারি পড়লে তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই, তুমি যেখান থেকে খুশি সামারিটা পড়ো। টেক্সট যে পড়েছে তার জন্য সামারি না পড়লেও চলে, তারপরেও গল্পের কাহিনীটাকে আরও বেশি কনজেস্টেড ওয়েতে জানার জন্য আমি সামারিটা পড়তে বলি তোমাদের, ঠিক আছে? এই ঠিক আছে স্যার, আমার এই চোখে সমস্যা স্যার, আমি স্ক্রিনে বেশিক্ষণ তাকাতে পারি না, এই জন্য জিজ্ঞেস হ্যাঁ, করছি। আচ্ছা, তাহলে চশমা টশমা ইউজ করে ফেলবা, চোখে যেন আবার সমস্যা না হয়ে যায়। হ্যাঁ স্যার, এটা তো করি গত কয়েক বছর, আমি চশমা ছাড়া কিছু দেখি না। তাই? এটা কি আগে থেকে সমস্যা না মোবাইল ব্যবহার করা থেকে সমস্যা? না স্যার, আগে থেকে, আমি যখন ক্লাস 10-এ তখন থেকেই তাহলে তো ঝাপসা তোমার, দেখি দূরের জিনিস। হ্যাঁ, খাওয়া দাওয়া সহ চোখের নিশ্চয়ই যত্ন নিতে হবে। চোখ, বললাম তো, হাত বা একটা পা না থাকলেও চলে, কি পৃথিবীটাতে এনজয় করা যায়, কিন্তু চোখ না থাকলে, বলো, চোখ চোখ না থাকলে হবে বলো? না স্যার। দুনিয়া অন্ধকার। হ্যাঁ, দুনিয়া আন্ধার, তো সেই জন্য আন্ধার হওয়া যাবে না। তোমরা তো জানোই জন মিল্টনের কথা, নাকি? জন মিল্টন কি অন্ধ হয়ে গেছিলেন না, বলো? জি স্যার, জানি। হ্যাঁ, জন মিল্টন কিন্তু অন্ধ হয়ে গেছিলেন, তো সেই হিসাবে হ্যাঁ, ওরকমটা হবে না তোমার, তাই বলছি আর কি, চোখের যত্ন নেওয়াটা আমাদের জন্য জরুরি। মোবাইল স্ক্রিন টাইমটা যতটুকু তাহলে তোমার কমানো যায় তত ভালো, তবে চশমা ইউজ করবা যেগুলো হচ্ছে ওই যে রেজিস্ট্যান্স যেগুলো আছে সেগুলো, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমরা ক্যারেক্টার পড়বো না, ক্যারেক্টার পড়তে পড়তে আমরা ক্যারেক্টারের বিষয়গুলোকে জেনে যাব, সেটা নিয়ে তো সমস্যা না। তো আমরা জানি শেক্সপিয়ারের নাটকে কয়টা করে থাকে, অ্যাক্ট থাকে। নেপিয়ার 5 অ্যাক্ট। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো, ব্রিফ কোশ্চেনে আসতে পারে অনেক সময়। হ্যাঁ, এরকম যে হাউ মেনি অ্যাক্টস আর দেয়ার ইন আ শেক্সপিয়ারিয়ান ড্রামা বা শেক্সপিয়ার ড্রামা, শেক্সপিয়ারের ড্রামাতে কয়টা করে অ্যাক্ট থাকে। আমরা মোটামুটি এ পর্যন্ত তাহলে কয়টা ড্রামা পড়েছি শেক্সপিয়ারের? 3টা স্যার, এটা নিয়ে 3টা হবে। হ্যাঁ, এটা নিয়ে 3টা হবে। হ্যাঁ, এ পর্যন্ত আমরা 2টা পড়েছি, একটা হচ্ছে কমেডি অ্যাজ ইউ লাইক ইট সেকেন্ড ইয়ারে, আর তোমরা এটা পড়লাম ম্যাকবেথ, যেটা হচ্ছে একটা ট্র্যাজেডি। আচ্ছা, তাহলে ট্র্যাজেডি পড়লাম আমরা কয়টা এ পর্যন্ত, বলো? 2টা। হ্যাঁ, আগে পড়েছো 2টা, ফার্স্ট সেকেন্ড ইয়ারে 2টা পড়ছো না, ইডিপাস স্যার ডেস্ক টোটাল 4টার মতো। এবং রাইডার্স টু দ্য সি। আর এখানে আমরা অলরেডি 2টা ট্র্যাজেডি পড়েছি, দ্য ট্র্যাজিক্যাল হিস্ট্রি অফ ডক্টর স্যার একটা ফেস্টাস। ডাসেস অফ মালফি আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, ডাসেস অফ মালফি আছে হ্যাঁ, একটা। সেটা তো এখনো পড়ি নাই, আমরা পড়বো। হ্যাঁ, এখানেও ট্র্যাজেডি আছে বেশ কয়েকটা, সেটা আমরা পড়বো। তো ঠিক আছে, তাহলে আমরা পড়াটা শুরু করি। আমরা পড়তে থাকি, দেখা যাক কি আসে। অ্যাক্ট 1 সিন 1। টেক্সট পড়তে কি ভালো লাগে সবার নাকি, বলো? জি স্যার। জি স্যার, জি স্যার। টেক্সট ছাড়া মজাই পাওয়া যায় না। ভালোই মজা লাগে। ইংলিশে যে জিস্ট টেক্সটের মধ্যে পাওয়া যায় একমাত্র শুধু।
টেস্ট নিতে হলে টেক্সট পড়তে হবে, আর যদি তুমি মনে করো যে জুস খাবা তাহলে জাস্ট সামারি পড়বা, ঠিক আছে? তো আপেল চিবিয়ে খাওয়া আর আপেল জুস করে খাওয়া, হ্যাঁ? জুস করে খাইতে চাইলে যদি মনে করো পরিশ্রম করবো না, শুধু গলায় ঢেলবো আর শুট করে চলে যাবে, তাই তো? স্বাদ নিতে পারবা না, তাই না? জুসে তো স্বাদ নাই, চিবিয়ে খাওয়াতে একটা স্বাদ আছে, বুঝতে পেরেছো? যেটা আমাদের ফ্রান্সিস বেকন বলেছে নাকি? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, একদম চিবিয়ে খেতে হবে এবং সেটাকে হজমও করতে হবে, তাহলেই সেখানে তুমি স্বাদ পাবা। তো সেই হিসাবে চেষ্টা করি। এখন অনেকের কাছে মনে হতে পারে স্যার একটু বেশি সময় যাচ্ছে, অনেকে স্যার এরকম এরকম এরকম, সবই শেষ হয়ে যাবে সময় মতো, ঠিক আছে? শুধু তুমি পড়তে পারলেই হবে ভালো মতো, ঠিক আছে? আচ্ছা, ওকে। দেখো, প্রথমেই হচ্ছে সিন 1, আমরা তিনজন ক্যারেক্টারকে পাচ্ছি। একজন হচ্ছে অ্যান্টোনিয়া, একটা হচ্ছে স্যালারিনো, আর একটা হচ্ছে সোলানিও। এর ভিতরে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারটা হচ্ছে আমাদের অ্যান্টোনিও। তোমরা কি বাইরের কোনো সাউন্ড পাচ্ছ? না স্যার। না স্যার। হয়তো বা ড্রিলিংয়ের কাজ চলছে, এই নতুন এক বাসায় যেটাই উঠছি ওপরে কাজ চলছে, সাউন্ড হচ্ছে, এখন তোমাদের রেকর্ডে না উঠলে হয়। আচ্ছা, স্যার খুবই হালকা সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ। তো অ্যান্টোনিও কি বলছে? ইন সুদ আই নো নট। দেখো, আই নো নট এটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের ভাষা, কিন্তু এটা হওয়ার কথা ছিল কি আই ডু নট নো, না? আই ডু নট নো, কিন্তু এখানে বলছে কি আই নো নট, আমি জানি না। হোয়াই আই অ্যাম সো স্যাড। ইনসুদ মানে কি সত্যি বলতে, এরকম আর কি কথাটা। হ্যাঁ, বলছে সত্যি বলতে আমি জানি না আমি যে কেন এত স্যাড থাকি সবসময়। আর এই স্যাড থাকা নিয়ে আমি খুব চিন্তিতও থাকি। দেখো, ইট ওরিজ মি। হ্যাঁ, ইটস ওরিজ মি, ইউ সে ইট ওরিজ ইউ। আর আমার স্যাডনেস নিয়ে তোমরাও নাকি খুব চিন্তিত থাকো। কি করব আমি বুঝতে পারতেছি না যে আমি কেন সবসময় স্যাড থাকি। এই স্যাডনেসটা আমাকেও যেমন চিন্তিত করে, তোমাদেরকেও নাকি ওরকম চিন্তিত করে। হ্যাঁ, কাদেরকে বলছে অ্যান্টোনিও? স্যালারিনো, সোলানিও, এই সোলানিও, তাই দুইজন। তো? জি। তাহলে সালারিনো আর সোলানিওকে বলতেছে। বাট হাউ আই কট ইট, এই দুঃখটা যে আমি কিভাবে পেলাম, ফাউন্ড ইট, কোথায় যে আমি পেলাম, অ্যান্ড কেম বাই ইট, আমি কিভাবে এটার সংস্পর্শে আসলাম আমি জানি না। হোয়াট স্টাফ ইট ইজ মেড অফ, আর এই দুঃখটা কিসের জন্য, হোয়ার অফ ইট ইজ বোর্ন, কী মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে, এখন আমাকে জানতে হবে। আই অ্যাম টু লার্ন, যে আমি কেন এত দুঃখিত থাকি, আমার দুঃখের কারণটা কী, কোথা থেকে আমি এই দুঃখটা পেলাম, আমি নিজেই জানি না। অ্যান্ড সাস আ ওয়ান টু ইট স্যাডনেস। দেখো, ওয়ান টু ইট স্যাডনেস মানে মানে ওয়ান টু ইট মানে যেখানে বোধ শক্তি নাই বা বোঝার ক্ষমতা নাই, মানে আমি জানতেছি না কেন আমি স্যাড। জি স্যার, বোকার মতো। হ্যাঁ, এই বোকার মতো যে স্যাডনেস, এইটা কি করে মেক্স অফ মি, যে স্যাডনেসটা আমাকে যেন কি করে তৈরি করে, মানে আমাকে আমাকে যেন রিপ্রেজেন্ট করে। দ্যাট আই হ্যাভ মাস অ্যাডো টু নো মাই সেলফ। আর এটা দিয়ে বোঝা যায় যে আমার নিজের সম্পর্কে আমার অনেক কিছু এখনও জানার আছে। হ্যাঁ, মানে আমাকে এখনও জানতে হবে, নিজেকেই জানতে হবে। ওই যে নো দাই সেলফ, এটা কার কথা বলো? নো দাই সক্রেটিসের কথা। সক্রেটিসের কথা। ঠিক তার সরি মতো স্যার, সরি। করেই বলতে হচ্ছে কি যে আমার নিজেকেই এখনো অনেক কিছু জানার আছে, কারণ আমি স্যাড, অথচ আমি জানি না কেন আমি স্যাড। হ্যাঁ, তো এটা একটা জটিল বিষয়। অতএব আমার এটা থেকেই বোঝা যাচ্ছে যে আমার সম্পর্কে আমার নিজেরই এখনো অনেক কিছু জানার আছে, আমাকে জানতে হবে। বুঝতে পেরেছ? এবার স্যালারিনো বলতেছে আমি বুঝতে পেরেছি, সেটা হলো ইওর মাইন্ড ইজ টসিং অন দ্য ওশেন। আরে আপনার মন তো সমুদ্রে দুলতেছে। সমুদ্রে যেমন জাহাজ থাকলে জাহাজ কি দুলে না, ওইরকমভাবে আপনার মনও ওই সমুদ্রে টসিং করতেছে। কারণটা কি? কারণ দেয়ার ওই সমুদ্রেই হোয়ার ইওর আর্গোসিস। আর্গোসিস বুঝো তো? জাহাজ, হ্যাঁ, জাহাজের বিশাল সাথে মানে জাহাজ, ঠিক আছে তো? মালবাহী জাহাজ। কাঠমারি জাহাজ যেগুলো স্যার হচ্ছে কার্গো যেগুলো বলে। ইউজ হ্যাঁ, করা হয় সেই সময়তে ভেনিসে। কি সাউন্ড! হ্যাঁ, দেখো, আর্গো SIS কোথায় গেল রে? কোথায় লিখলাম? ও, এখানে। দেখো, এটা মানে হচ্ছে লার্জ মার্চেন্ট শিপ, অরিজিনালি ওয়ান ফ্রম রাগুসা অর ভেনিস, একটা জায়গার নাম। তো আমরা একটু দেখি তো এরকম জাহাজগুলি, যে এরকম, হ্যাঁ, মালবাহী জাহাজ। তাই বলতেছে যে তোমার মন ওই জাহাজের সাথে দুলতেছে, তার মানে কি
তার মানে অ্যান্টোনিও একজন মার্চেন্ট। ওই যে মার্চেন্ট Merchant. নামটা কার অনুসারে হয়েছে নাটকের? অ্যান্টোনিও। হ্যাঁ, হু ইজ দ্য মার্চেন্ট, প্রশ্ন আসতে পারে পরীক্ষায় ব্রিফ কোশ্চেন। হ্যাঁ, হু ইজ দ্য মার্চেন্ট ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস? মার্চেন্ট অফ ভেনিসের মার্চেন্টটাকে এই অ্যান্টোনিও, তাই তো? হুম। তাই বলছে দেয়ার হোয়ার ইউর আর্গোসিস, কারণ এই সমুদ্রেই তোমার এই জাহাজগুলো আছে, উইথ পোর্টলি সেল। সেল মানে কি? পাল, মানে তখন তো আর ইঞ্জিন আবিষ্কৃত হয়নি, হয়েছিল? বাষ্প ইঞ্জিন আবিষ্কৃত হয়েছিল? না তখন স্যার, ওই সময় পালতোলা। হ্যাঁ, তখন ওই দেখা যাচ্ছে পাল তুলে জাহাজ নিয়ে যেতে হতো, অথবা ওই স্লেবদের দিয়ে বা হচ্ছে বইটা ঠেলে মানুষকে নিয়ে যা আসা করতে হতো। তাই সেটাই বলতেছে যে আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ এ কারণেই যে তো সমুদ্রে তোমার জাহাজ রয়েছে, কখন কিভাবে পৌঁছায় তা নিয়ে তুমি টেনশনে আছো। দেখো, লাইক সিগনিয়র্স অ্যান্ড রিস বার্জার্স অন দ্য ফ্লাড, যেমন করে বন্যা হলে পারে যারা ধনী ব্যক্তি, হ্যাঁ, বা যারা নামী ব্যক্তি তারা যেমন টেনশনে থাকে, অর অ্যাজ ইট ওয়ার দ্য প্যাজেন্টস অফ দ্য সি। প্যাজেন্টস মানে বুঝো? দেখো, PAGEANT, প্যাজেন্ট। শোভাযাত্রা স্যার, হুম, মানে যারা, শোভাযাত্রা। হ্যাঁ, মানে সব অনেক জাহাজ যখন একসাথে যায়, হ্যাঁ, যে যে একটা বিশাল বিশাল একটা প্রসেশন হয়, ওইটাকে বোঝায়। হ্যাঁ, প্যাজেন্টস অফ দ্য সি মানে তোমার জাহাজগুলো যেন কি সমুদ্রের প্যাজেন্ট, একটা শোভাযাত্রার মতো। কারণ অনেক, মানে মূল কথা হলো সে একটা বড় ধরনের মার্চেন্ট, প্রচুর জাহাজ যেটা বা শারীরিকভাবে বিজনেস, আসে তো, হ্যাঁ, এই এগুলো জন্য শোভাযাত্রার মতো। আসে। এবং যখন পাল তুলে যখন একসাথে যায়, হ্যাঁ, পাল তুলে যখন একসাথে যায় তখন একটা সেই শোভাযাত্রার মতো মনে হয় নাকি? হ্যাঁ, তাই বলছে এবং তোমার জাহাজগুলো দেখো, দে আর হোয়ার ইউর আর্গোসিস উইথ পোর্টলি সেলস। দেখো এটুকু তো ব্র্যাকেটের ভিতরে, এটুকু জাস্ট একটু করে বোঝালো। ডু ওভার পাওয়ার দ্য পেটি ট্রাফিকার্স, মানে তোমার এত বেশি জাহাজ যে ওভার পিয়ার দ্য পেটি ট্রাফিকার্স। ট্রাফিকার্স মানে বুঝো তো? যারা কি করে সমুদ্রে, হ্যাঁ, আরও যে সকল জাহাজ টাহাজগুলো আছে তাদেরকে ওভার পিয়ার করে নিয়ন্ত্রণ দেয়। করে। ওভার পিয়ার করা মানে বুঝো তো? মানে ওদেরকেও হার মানিয়ে দেয়, ঠিক আছে তো? যে ছাড়িয়ে যাবে। হ্যাঁ, হার মানিয়ে দেয়, ছাড়িয়ে যায়। এমনকি তারাও কার্টসি করে, দেখো, দ্যাট কার্টসি টু দেম। এবং তোমার যে জাহাজ, ওই জাহাজকে এই ছোটো ছোটো জাহাজগুলো যেন কার্টসি করে, অ্যান্ড ডু দেম রেভারেন্স, তাদেরকে যেন সম্মান করে। অ্যাজ দে ফ্লাই বাই দেম, যখন তোমার জাহাজগুলো তাদের পাশ দিয়ে উড়ে যায়, উইথ দেয়ার ওভেন উইংস। হ্যাঁ, মানে তুমি হচ্ছে সেই রকম একটা ব্যবসায়ী, মানে বন্ধু তো একটু মোটামুটি বেশ সান্ত্বনা বা পাম যেটাই বলি না কেন দিয়ে দিল আর কি। এবার আবার সোলানিও বলতেছে, বিলিভ মি স্যার, হ্যাড আই সাজ ভেঞ্চার ফোর্থ, হ্যাঁ, যদি এরকম ভেঞ্চার, ভেঞ্চার মানে বুঝো তো? হ্যাঁ, ভেঞ্চার মানে কি? অ্যাডভেঞ্চার হুম, মানে স্যার জাহাজে যে একসাথে হ্যাঁ, নিয়ে বুঝো যাওয়া তো, এরকম অনেকগুলো জাহাজ। বিজনেস বা এরকম কার্যক্রম, হ্যাঁ, বা এরকম জার্নি, হ্যাঁ, এরকম এতগুলো জাহাজ আমার সমুদ্রে থাকবে, তাহলে তো আমি এরকম হচ্ছে রিস্কি অ্যান্ড ডেয়ারিং জার্নি অর আন্ডারটেকিং। হ্যাঁ, এরকম ভেঞ্চার, এরকম কার্যক্রম, হ্যাঁ, দুঃসাহসিক কার্যক্রম যদি আমার থাকতো না, তাহলে আমার কি কি হতো? দ্য বেটার পার্ট অফ মাই অ্যাফেকশনস, মানে আমার চিন্তা ভাবনার অধিকাংশ অংশ উড বি উইথ মাই হোপস অ্যাব্রোড। হ্যাঁ, আমার চিন্তা ভাবনা সবসময় ওই জাহাজের সাথেই থাকতো। ঠিক আছে, আমি হয়তো ঠিক থাকতে পারতাম না, ঠিক আছে তো, আমি চিন্তায় শেষ হয়ে যেতাম। আই শুড বি স্টিল প্লাকিং দ্য গ্রাস টু হোয়ার সিট দ্য উইন্ড, আমি বসে বসে শুধু হয়তো ঘাস ছিঁড়তাম এবং জানার চেষ্টা করতাম যে বাতাস কোন দিকে বইছে। ঘাস ছিঁড়ে কেমন করে বাতাস চেনা যায় বলো? হুম, মানে ঘাস ছিঁড়ে উপরে উড়িয়ে দেওয়া, তাই তো? উপরে ছুঁড়ে দিলে পারে বোঝা যাবে যে বাতাসের গতি কতটুকু, তাই তো? কোন দিকে এখন বাতাস বইছে। তাহলে যেদিকে বাতাস বইবে ঘাসগুলো কোন দিকে যাবে? সেদিকেই তো যাবে নাকি? হ্যাঁ, তো সেই হিসাবে বলছে আমি তাহলে কি করতাম, এই তুমি তো তাও আমাদের সাথে ঘুরতেছো, আমি হলে ওই বসে বসে ঘাস ছিঁড়তাম শুধু জানার জন্য যে বাতাস কোন দিকে বয়, হোয়ার সিটস দ্য উইন্ড। আর পিরিং ইন ম্যাপস ফর পোর্টস অ্যান্ড পায়ার্স অ্যান্ড রোডস, আর কোন দিকে পোর্ট আছে, কোন দিকে পায়ার্স আছে, কোন দিকে রোড আছে, এইগুলো খোঁজার জন্য শুধু ম্যাপ খুঁজতাম, ম্যাপ দেখতাম, ঠিক আছে তো? অ্যান্ড এভরি অবজেক্ট দ্যাট মাইট মেক মি ফেয়ার, আর প্রত্যেকটা জিনিস, প্রত্যেক যে বিষয়টাই আমাকে ভয়ের কারণ হোক না কেন, সেগুলো আমাকে কী করতো? দেখো, এভরি অবজেক্ট দ্যাট মাইট মেক মি ফেয়ার, কী করতো সেগুলো? মিসফরচুন টু মাই ভেঞ্চার, সেইগুলোই আমার মিসফরচুন হিসাবে আমি মনে করতাম।
অ্যান্ড আউট অফ ডাউট, আর সেই বিষয়গুলো নিঃসন্দেহে উড মেক মি স্যাড, আমাকে দুঃখিত করতো। মানে এখানে কে বললো? সোলা নিয়ে বললো যে আমার যদি এরকম বিশাল কার্যক্রম থাকতো তাহলে আমিও চিন্তিত হতাম, এই ভেবে যে কখন আমার জাহাজ পৌঁছাবে। এই ঝড় আসলো না তো, ঝড় আসলে যদি জাহাজ ডুবে যায়, এই যদি তোমার যারা হচ্ছে জলদস্যু আছে এদের আক্রমণে পড়ে, কত কারণ, এরকম প্রত্যেকটা অবজেক্ট আমাকে সবসময় আতঙ্কিত রাখতো, আর আমি সবসময় স্যাড থাকতাম। কি কথা বুঝতে পেরেছ? কি আছো সবাই লাইনে? জি স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার। এরপর সালারিনো কি বলছে? মাই উইন্ড কুলিং মাই ব্রুথ would blow me to an og when I thought what harm a wind too great might do at sea. এবার সালারিনা বলতেছে আমিও তো কম টেনশনে থাকতাম না, তাই তো। মাই উইন্ড কুলিং মাই ব্রুথ মানে কি? আমরা যখন কোনো খাবার খাই, তাই না, বিশেষ করে কোনো তরকারি খাবার বা ঝোল খাবার যেগুলো খাই, আমরা ঠান্ডা করার জন্য কি করি বলো তো? ফুদি না? ফুদি তো জি নাকি? স্যার। হ্যাঁ। তাহলে মাই উইন্ড মানে আমার ফু, যে ফুটা আমি ইউজ করি কি করার জন্য? আমার খাবারকে ঠান্ডা করার জন্য। সেই ফুও কি করতো? উড ব্লো মি। ওই ফু দিয়ে যখন আমি ওই মনে করো ওই তরকারি যখন আমি ঠান্ডা করতেছি, তখন ফুয়ের চোটে কি তরকারিতে কি একটা ঢেউ তৈরি হবে না? ডাল বা ঝোল তরকারিতে বলো, স্যুপ জাতীয়। জি স্যার। হ্যাঁ, ওটা দেখেই আমি টেনশনে পড়ে যেতাম। হ্যাঁ, যে এই বাতাস দিয়ে যদি আমার এই ঝোল তরকারিতে ঢেউ উঠে যায়, তাহলে সমুদ্রে যদি ঝড় উঠে তাহলে আমার কি দশা হবে? হুম, এরকম আর কি। তাই বুঝে মাই উইন্ড কুলিং মাই ব্রুথ উড ব্লো মি টু অ্যান অগ। হ্যাঁ, দেখো টু, এইখানে নতুন শব্দ এসেছে, এটা মনে হয় গতদিনে পেয়েছিল নাকি? AUGE। অগ মানে কি? ঠিক হলো? AGUE। হ্যাঁ, জ্বর। হুম। আহা, কোথায় ফেললাম দেখো তো। লিখলাম এক, লিখ দিলাম আরেক জায়গায়। স্প্যানিশ হয়ে গেছে স্যার, হ্যাঁ, স্প্যানিশেরটা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটাই বলতেছি। দেখো এই যে আমাকে অসুস্থ করে ফেলতো, এই যে বলছে ম্যালেরিয়া আর অ্যানাদার ইলনেস ইনভলভিং ফেভার অন শিভারিং। হ্যাঁ, মানে আমাকে অসুস্থ করে ফেলতো। ব্যাপারটা এরকম যে আমি ওই খাইতে খাইতেই অসুস্থ হয়ে যেতাম, যে হঠাৎ করে মনে করতাম আমার জাহাজ তো সমুদ্রে আছে, হাই রে, আমার ফুতে যে অবস্থা তরকারির, তাহলে আমার জাহাজের কী অবস্থা যদি এরকম বাতাস বয়। হ্যাঁ, তাই সেটা বলছে, হ্যাঁ, যে যে উড ব্লো মি টু অ্যান অগ হোয়েন আই থট, যখন আমি চিন্তা করতাম কি, হোয়াট হার্ম আ উইন্ড টু গ্রেট, হ্যাঁ, যে বেশি ঝড় হলে কি ক্ষতি না করতে পারে, হ্যাঁ, মাইট ডু অ্যাট সি, সমুদ্রে থাকা অবস্থায়। সুতরাং আই শুড নট সি দ্য স্যান্ডি আওয়ার গ্লাস রান। আওয়ার গ্লাস বুঝি আমরা, স্যান্ডি আওয়ার গ্লাস। জি স্যার, ওই যে সময় যেটা বালি নড়াচড়া করে ওটা। স্যান্ডি আওয়ার গ্লাস, দেখো দেখবা যে এক ধরনের স্যান্ড পড়ে, হ্যাঁ, এটা দিয়ে আওয়ার গোনা যায় যে এত ঘন্টা সময় লাগবে এই বালিটা। স্যার বালু ঘড়ি না কি জানি হ্যাঁ, একটা বালু বলে। ঘড়ি, হ্যাঁ, এই যে স্যান্ডি আওয়ার গ্লাস, এটা এক 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 ঘন্টায় একবার পড়বে, ঠিক আছে তো। তো এরকম ঘন্টা আগে গোনা যেত এরকমভাবে, ঠিক আছে। এই যে এখন তো আমরা শোপিস হিসাবে ইউজ করি এটা নাকি? হ্যাঁ, জি স্যার। এটা একটা শোপিস, তৎকালীন সময় এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল মানুষের কাছে। হ্যাঁ, তো স্যার এটা 1 ঘন্টা কিভাবে মেনটেন করতো? এই পুরো বালি পড়তে 1 ঘন্টা, সেটা হয়তো ওরা ওরকমভাবে ভাগ করেছিল যে এই এই চক্রটা দিনে কতবার হবে, মানে দিন থাকতে থাকতে কতবার হয়, রাত থাকতে থাকতে কতবার হয়, ঠিক আছে তো। সেই হিসাবে হয়তো ওরা একটা সমানিয়াতে ভাগ করেছিল, বুঝতে পেরেছো? স্যার তখন তো ঘুরে আবিষ্কার হয়েছিল না, হ্যাঁ, অনেক কষ্ট হয়েছে এটা করতে। হ্যাঁ, অবশ্যই সেটাকে সিস্টেমে আনতে হঠাৎ করে একদিনে তো হয়নি, হয়তো 100 বছর 200 বছরও লাগছে এইটা টাইমটাকে পারফেক্ট একটা অবস্থানে নিয়ে আসতে। এর উপর ভিত্তি করে তারপর আমরা এই যে ডায়ালিং ঘড়ি টড়ি ইত্যাদি ইত্যাদি পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা মানে হচ্ছে কি, এটা একটা ফ্রেজ, দেখো স্যান্ডি আওয়ার গ্লাস রান, এটা রেফার্স টু অ্যান ইডিয়ম লাইক স্যান্ড থ্রু দ্য আওয়ার গ্লাস, মিনিং টাইম ফ্লোজ কন্টিনিউয়াসলি অ্যান্ড ইনএভিটেবলি
রিপ্রেজেন্টিং দ্য ফাইনাইট নেচার অফ লাইফ, যে আমাদের জীবনটা যে ফাইনাইট, হোয়ার মোমেন্ট স্লিপ, যেখানে সামান্য ভুল কী করতে হয়, স্লিপ অ্যাওয়ে আনটিল দে আর গন, হ্যাঁ, একটু ভুল হলেই জীবন শেষ হয়ে যাবে, হ্যাঁ, তো এরকম। তাহলে সংক্ষিপ্ত সময়কে বোঝাতে ব্যবহার করা হয়েছে, যদিও এখানে আওয়ার গ্লাসের শব্দটা এসেছে। দেখো, আই শুড নট সি দ্য স্যান্ডি আওয়ার গ্লাস রান, মানে আমি এত ভয় পেয়ে যেতাম যে আওয়ার গ্লাস যে চলছে আমি এটা দেখার সাহস করতাম না, সাহস করলে ভয়ে আটকে উঠতাম, হায় রে এখনও কত টাইম লাগবে আসতে, হ্যাঁ, আমি শেষ হয়ে যেতাম। বাট আই শুড থিঙ্ক অফ শ্যালোজ অ্যান্ড অফ ফ্ল্যাটস অ্যান্ড সি মাই ওয়েল দি অ্যান্ড্রু ডক ইন স্যান্ড, ঠিক আছে তো, আমি তো আওয়ার গ্লাস দেখতাম না, কিন্তু মনে মনে টেনশন করতাম, মনে মনে কী করতাম, আই শুড থিঙ্ক, মনে মনে আমি শুধু ওই চিন্তাই করতাম। কি চিন্তা করতাম? শ্যালোজ বুঝো? শ্যালোজ কি জিনিস? ওই যে ডুবে যাওয়া। বিশেষ করে সমুদ্রে ইয়া থাকে না, মানে যেখানে মানে ওই যে চড়া চড়া বলে যেখানে আটকে যায়, যেখানে চোরাবালি বা যেখানে পানির গভীরতা কম, হ্যাঁ, শ্যালো মানে পানির গভীরতা কম, জাহাজ চললে আটকে যায়, ওই ভয়ে থাকতাম যে এই মনে আমার জাহাজ সমুদ্রের মধ্যে কোথাও আটকে গেছে, হ্যাঁ, যে অ্যান এরিয়া অফ সি অর লেক অর রিভার হোয়ার দ্য ওয়াটার ইজ নট ভেরি ডিপ, এটাকে বলা হচ্ছে কি শ্যালো। আমি শুধু ভাবতাম কোথায় যে শ্যালোজ আছে অথবা কোথায় ফ্ল্যাট। দেখো ফ্ল্যাটও কি ওরকম, চাবি, আচ্ছা, এর ভিতরে যে কোনো একটা চোরাবালির মতো যেখানে ওই যে পাকগুলো থাকে ঘূর্ণিঝড়ের সময়। এই যে এই তিনটা নিয়ে যান, যেটাই কাজ করে আপাতত এগুলো কাজ করে। আচ্ছা, ফ্ল্যাট ইন, দেখি ওটা আসে কিনা, এভাবে আসবে না হয়তো বা। হ্যাঁ, মার্ডি আর স্যান্ডি এরিয়া, হ্যাঁ, যেখানে এই যে এখানে যেটা বোঝায় বিশেষ করে ডিপ ওশেন প্লেন্সে, যেখানে মানে চোরাবালি বা যখন ইয়া থাকে, হ্যাঁ, ডিউ টু ল্যাক অফ উইন্ডের কারণে হয়তো আটকে গেল বা আটকায় গেল, লো টাইড যেখানে রয়েছে, হ্যাঁ, সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়। মানে মূল কথা হলো যেখানে জাহাজ কি করতে পারে বলো, এই যেখানে বলছে যে আমি এগুলোর কথা ভাবতাম, আর কি ভাবতাম, অ্যান্ড সি মাই ওয়েল দি অ্যান্ড্রু, অ্যান্ড্রু কি জিনিস? অ্যান্ড্রু হচ্ছে জাহাজের নাম এখানে, ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো কিন্তু, এটা একটা ব্রিফ কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ অ্যান্ড্রু। তাহলে দেখতাম, মনে মনে ভাবতাম আর দেখতাম কি যে আমার অ্যান্ড্রু বালিতে আটকে গেছে, ডক মানে কি আটকে যাওয়া, ইন স্যান্ড, ঠিক আছে। ভেইলিং আর হাই টপ লোয়ার দ্যান হার রিবস টু কিস আর বেরিয়াল, টু কিস আর বেরিয়াল মানে ওখানে শেষ। দেখতাম কি যে দেখো ভেইলিং হার হাই টপ লোয়ার, যে তার ওই বিশাল টপ লোয়ার হয়ে গেছে, ডুবে গেছে, দেন হার রিব, রিব মানে জাহাজের রিব বুঝো, আমাদের যেমন যে ফ্রেমে এই পালগুলা লাগানো থাকে। মানে একটা এই যে পুরো কাঠামোটাকে বোঝায়, হ্যাঁ, এই কাঠামোটাকে বোঝাতে রিব শব্দটা ব্যবহার করা হয়। তাই এরকমটা হতে পারে যে দেখাচ্ছে এমন ফ্ল্যাটের মধ্যে পড়ে গেছে যে জাহাজের সামনের অংশ ডুবে গেছে আর পুরো অংশটা খাড়া হয়ে গেছে, যেমন টাইটানিকে হয়েছিল না, টাইটানিক ভেঙে যেমন সোজা হয়ে গেছিল, হ্যাঁ, ওইরকম আর কি অবস্থা। দেখো এটা হচ্ছে পুরোটা রিব বা কাঠামো, হ্যাঁ, এটাকে বোঝাতে ব্যবহার করা হয়। তো মূল কথা হলো সেটা বোঝাতে যাচ্ছে যে আমি দেখতাম আমার জাহাজ অলরেডি পড়ে আছে, ডুবে আছে, হ্যাঁ, বা আটকে গেছে, এরকম, মানে আমি নিজে টেনশনে থাকতাম, ঠিক আছে। তখন আমি কি করতাম যে শুড আই গো টু চার্চ অ্যান্ড সি দ্য হলি এডিফাইস অফ স্টোন, দেখো তখন আমি কি করতাম এই দুঃখ কষ্টকে দূর করার জন্য। কি সাউন্ড হচ্ছে গো? স্যার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, শুধু আপনার ভয়েস ছাড়া। সাউন্ড কি শুনতে পাচ্ছ তোমরা? না, না শুধু স্যার, আপনার কথা শুনতে কোনো পাচ্ছি। sound আসতেছে না। হয়তো আপনার রেকর্ড ক্লাস একটু আসতে পারে, বাট এখানে কোনো সাউন্ড আসতেছে না। আচ্ছা, তাই বলছে শুড আই গো টু চার্চ অ্যান্ড সি দ্য হলি এডিফাইস অফ স্টোন। দেখো দ্য হলি এডিফাইস অফ স্টোন মানে এটা হয়তো জিজাস ক্রাইস্টের ইয়ার কথা বলছে, স্ট্যাচুর কথা বলছে, মানে মনে মনে প্রার্থনা করা, হ্যাঁ, যেহেতু আমার জাহাজের কি অবস্থা, টেনশনে আছি, জাহাজ ঠিক মতো চলছে তো, এই মনে হয় চোরাবালিতে আটকে গেল, এই মনে হয় ডুবে গেলাম, হ্যাঁ,
এইরকম কারণে টেনশনে থাকতাম আর ওই চার্চে গিয়ে প্রার্থনা করতাম। অ্যান্ড নট বিথিং মি স্ট্রেট অফ ডেঞ্জারাস রক্স, মাঝে মাঝে হয়তো আরও ভাবতাম যে বিপজ্জনক বিশাল বিশাল পাথর আছে, সে পাথরে হয়তো বা জাহাজ ভেঙে পড়ে গেছে, হ্যাঁ, হুইচ টাচিং বাট জেন্টেল ভেসেল সাইড, হ্যাঁ, যে রক হয়তো বা আমার এই ভেসেল বা জাহাজের কী করছে, সাইডকে টাচ করেছে, অ্যান্ড উড স্ক্যাটার অল হার স্পাইসেস অন দ্য স্ট্রিম, এবং জাহাজকে ভেঙে চুরমার করে দিয়ে যত স্পাইস আমি নিয়ে আসছিলাম আমার জাহাজে করে সব হয়তো পানিতে ভেসে গেছে। এরকম নিয়ে হয়তো ভাবতাম। অ্যান্ড এনরোভ দ্য রোয়ারিং ওয়াটার্স উইথ মাই সিল্ক, বুঝতে পেরেছ? এবং এনরোভ মানে কি, জড়িয়ে দেওয়া, দ্য রোয়ারিং ওয়াটার্স উইথ মাই সিল্ক, হ্যাঁ, মানে রোয়ারিং ওয়াটার মানে এই যে সমুদ্রে পুরো যখন একটা জাহাজ ভেঙে চুরমার হয়ে যাবে, যে ঢেউ তৈরি হবে, এই মানে মূল কথা হলো সে ভাবছে অ্যান্ড ইন আ ওয়ার্ড বাট ইভেন নাও ওর্থ দিস অ্যান্ড নাও ওর্থ নাথিং। আর মনে ভাবতাম এই আমি এখন কোটিপতি, হয়তো আবার মনে ভাবতাম হায় রে আমি একদম জিরো। মানে কি, জাহাজে বা সমুদ্রে যদি আমার মালামাল থাকে, যেখানে আমার বিজনেসের মনে করে 80% আছে এখন ওই জাহাজে, তাহলে কেমন অবস্থা হবে আমাদের বলো? যতক্ষণ না পর্যন্ত জাহাজ পোর্টে বা বন্দরে এসে পৌঁছাইছে ততক্ষণ পর্যন্ত কি তুমি ঘুমাতে পারবা বলো? চিন্তা করছি স্যার। এই যদি মনে হয় আমি এই তো বড়লোক হয়ে যাব, হ্যাঁ, জাহাজে এত মাল আছে, এবার আসলে আমার বিজনেসে আমি কোটি কোটি লাভ করব, এই আমি কোটিপতি, এই আমি জিরো ফকির, যতক্ষণ না জাহাজ এসে আমার পোর্টে পৌঁছাচ্ছে। তো এরকম ও মানে স্যালারিনো জাস্ট এই সোলানিও এরকম স্যালারিনো এই কথাগুলো বলছে কার সাথে মিল রেখে? অ্যান্টোনিওকে ভোলানোর জন্য বা তাকে বোঝানোর জন্য। তারপর হচ্ছে শ্যাল আই হ্যাভ দ্য থট টু থিঙ্ক অন দিস অ্যান্ড শ্যাল আই ল্যাক দ্য থট দ্যাট সাচ আ থিং বি চান্সড উড মেক মি স্যাড, হ্যাঁ, তাই বলছে যে শ্যাল আই হ্যাভ দ্য থট টু থিঙ্ক অন দিস, এরকম বিষয়ে চিন্তা করার চিন্তা যদি আমার থাকতো, অ্যান্ড শ্যাল আই ল্যাক দ্য থট, তার মানে কি, হয় আমার এই চিন্তা থাকতো তাহলে আমার কি অবস্থা হতো, অথবা শ্যাল আই ল্যাক দ্য থট দ্যাট সাচ আ থিং বি চান্সড উড মেক বি স্যাড, হ্যাঁ, মানে মনে মনে ভাবি আমার তো নাই, তারপর যদি থাকতো তাহলে কি হতো, অথবা আমার হয়তো এরকম চিন্তা আপাতত নেই, কিন্তু তারপরও মাঝে মাঝে ভাবি যে এরকম জিনিস যদি আমার হতো তাহলে সেইগুলো আমাকেও নিশ্চয়ই দুঃখিত করতো, তাই না? বাট টেল নট মি, হ্যাঁ, অতএব এ কথা আমাকে বলো না যে এই দুঃখ তোমার নেই। আই নো অ্যান্টোনিও ইজ স্যাড টু থিঙ্ক আপন হিজ মার্কেন্ডাইজ, অতএব আমাকে তুমি অস্বীকার করো না, আমি জানি অ্যান্টোনিও তার মার্কেন্ডাইজ বা তার ওই ব্যবসা বাণিজ্য নিয়েই কি আসলে স্যাড। অ্যান্টোনিও বলতেছে যে সে বুঝতে পারছে না যে কেন সে স্যাড, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আসলে সে স্যাড তার ওই বিজনেস নিয়ে, ঠিক আছে? এটা হলো কার চিন্তা ভাবনা? এটা হচ্ছে স্যালারিনোর চিন্তা ভাবনা। কিন্তু অ্যান্টোনিও কি বলবে? বিলিভ মি, নো, আমাকে বিশ্বাস করবে না, আই থ্যাঙ্ক মাই ফরচুন ফর ইট, আমি আমার ফরচুনকে, ভাগ্যকে যথেষ্ট ধন্যবাদ দিয়ের জন্য। মাই ভেঞ্চার্স আর নট ইন ওয়ান বটম ট্রাস্টেড, হ্যাঁ, আমি আমার ব্যবসা বাণিজ্য কিন্তু এক জায়গাতে রাখি না, হ্যাঁ, একটা বটমে ট্রাস্ট করি না, একটা জাহাজে আমি সব রাখি না, বুঝতে পেরেছো? দেখো, নর টু ওয়ান প্লেস, মানে ঠিক ওই রকম আর কি ব্যাপারটা, যে আমি কখনো এক ব্যাংকের সাথে লেনদেন করি না, বা আমি ডিমগুলো এক মুরগির তাতে দিই না, দিলে পারে কি থাকে বলো, ঝুঁকি থাকে নাকি, হ্যাঁ? কিন্তু যদি আমার ভেঞ্চার বা আমার বিজনেস বা আমার এই যে কার্যক্রম যদি ভিন্ন ভিন্ন জায়গায় ছড়ানো থাকে, তাহলে একটা বা দুইটা যদি লস হয় তাতে কি আমার বিশেষ ক্ষতি হয়ে যাবে? বলো, তাতে আমার বিশেষ কোনো ক্ষতি হবে না। তাই বলছে যে আমি আমার ভাগ্যকে এই জন্য ধন্যবাদ দিই যে আমি আমার ভেঞ্চার কখনো একটা জাহাজ বা ইন ওয়ান বটমে ট্রাস্ট করি না, নর টু ওয়ান প্লেস, আমি ব্যবসা এক জায়গাতেও করি না, মানে একটা জায়গায় করি না, বরং নর ইজ মাই হোল স্টেট আপন দ্য ফরচুন অফ দিস প্রেজেন্ট ইয়ার, আর শুধু আমি যে এই বছরেই বিজনেস করছি তা কিন্তু নয়। দেয়ার ফর মাই মার্কেন্ডাইজ মেক্স মি নট স্যাড, অতএব আমার মার্কেন্ডাইজ আমাকে স্যাড করছে না, ওগুলো নিয়ে আমি খুব একটা টেনশনে নেই, ঠিক আছে? মানে এটা যেহেতু একটা কমেডি, বলো ট্র্যাজেডি এবং কমেডির মধ্যে পার্থক্য কি বলো তো? সিরিয়াসনেস থাকে স্যার একটা। সিরিয়াসনেস কম, এখানে ফানি বিষয় একটু বেশি, হ্যাঁ, কথাবার্তা একটু বেশি, সেই অ্যাজ ইউ লাইক ইটের মতো, বুঝতে পেরেছো? হুদায় কথাবার্তা বেশি থাকবে, টেনে টুনে লম্বা করার ব্যবস্থা থাকবে, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এরপর কি হচ্ছে? সোলানিও, হোয়াই দেন ইউ আর ইন লাভ,
তাহলে নিশ্চয় তুমি প্রেমে পড়েছো, তাই না? তখন অ্যান্টোনিও বলছে ফাই ফাই সি সি, এটা কেউ বলে? তখন সোলানিয়া বলছে না, নট ইন লাভ নাইদার, তাহলে তুমি প্রেমেও পড়োনি। দেন লেট আস সে ইউ আর স্যাড বিকজ ইউ আর নট মেরি। ও তাহলে তুমি যেহেতু সুখে মানে খুশি না, তার মানে তুমি এই কারণেই তুমি দুঃখিত। অতএব যে খুশি না সে কি থাকে? সে স্যাড থাকে। আমরা তো কারণ খুঁজতে পারছি না, তো আমরা তার মানে অতএব এটা আমরা এটাই বলতে পারি যে বিকজ ইউ আর নট মেরি, তুমি যেহেতু খুশি না আর সে কারণেই তুমি অখুশি বা স্যাড। অ্যান্ড ইট ওয়ার অ্যাজ ইজি ফর ইউ টু লাভ অ্যান্ড লিভ অ্যান্ড সে ইউ আর মেরি বিকজ ইউ আর নট স্যাড। অতএব যখন তুমি স্যাড না, যখন তুমি হাসো, যখন তুমি লাফালাফি করো, তার মানে তুমি খুশি। অ্যান্ড সে ইউ আর মেরি, এই তো। তাহলে আর কি বলতে পারি? তোমাকে নিয়ে তো আর কিছু বলার নেই। নাও বাই টু হেডেড জানুস। হ্যাঁ, বাই টু হেডেড জানুস। জানুস বুঝো? টু হেডেড জানুস কি? টু হেডেড জানুস, হ্যাঁ, দুমুখী সাপ নাকি স্যার? দেখা যাক। এটা হচ্ছে এই যে এরকম দেবতা এক ধরনের, হ্যাঁ, যার দুইটাই অবস্থান রয়েছে, দুঃখ সুখ, হয়তো ভালো মন্দ সব ডিরেকশনই আছে। তার মানে ডুয়ালিটি অফ নেচার, এটা বোঝাতে ব্যবহার করা হয়। হ্যাঁ, রোমান গডস দেখো, দ্য টু হেডেড জানুস রেফার্স টু দ্য রোমান গড জানুস, দ্য গড অফ বিগিনিং অ্যান্ড এন্ডিং, ট্রানজিশন অ্যান্ড ডোরওয়ে, মানে যেখানে দুঃখ কষ্ট মানে অপোজিট বিষয় থাকবে আর কি। হ্যাঁ, এটা বোঝাতে দেখো রিপ্রেজেন্টিং চেঞ্জ টাইম অ্যান্ড ডুয়ালিটি, এটা গেল টু হেডেড জানুস। এটা খেয়াল দেখো, ব্রিফ কোশ্চেনের জন্য অনেক সময় লাগতে পারে। হ্যাঁ, এই তো যাই হোক, তাহলে তোমার অবস্থা এরকম, হয় তুমি দুঃখিত, না হয় তুমি আনন্দিত। এর মধ্যে একটা কিছু, তুমি আনন্দিত না মানে তুমি দুঃখিত, আর তুমি দুঃখিত মানে আনন্দ মানে আনন্দিত না মানে দুঃখিত, দুঃখিত মানে আনন্দিত না, ইত্যাদি ইত্যাদি, যেটাই হোক। ওকে, তার বলছে নেচার হ্যাথ ফ্রেমড স্ট্রেঞ্জ ফেলোস ইন হার টাইম। হ্যাঁ, আসলে প্রকৃতি আমাদের সময়ের সাথে সাথে আমাদেরকে অদ্ভুত করে তৈরি করেছে। হ্যাঁ, সাম দ্যাট উইল এভার মোর পিপ থ্রু দিয়ার আইজ অ্যান্ড লাভ লাইক প্যারটস অ্যাজ আ ব্যাগ পাইপার। দুটাই হতে পারে পাখি। হ্যাঁ, একটা ব্যাগ পাইপার, প্যারট হাসতেছে ব্যাগ পাইপারের অবস্থা দেখে। অ্যান্ড অফ সাস ভিনেগার অ্যাসপেক্টস। ভিনেগার অ্যাসপেক্ট মানে বুঝো তো, এরকম হচ্ছে ভিনেগার কেমন, স্বাদ কেমন ভিনেগার, বলো? চোখ। হ্যাঁ, টক এবং কষ। সুস্বাদু না, তাই তো, এটা কি কোনো স্বাদ নেই। হ্যাঁ, তাই ভিনেগার অ্যাসপেক্ট বলা হচ্ছে। এই হচ্ছে আমাদের মানে কি বলবো, স্বাদহীন বা টক, তাই তো, বা তিক্ত, এরকম একটা বিষয়। তো এইরকম অ্যাসপেক্টস আমাদেরকে দিয়েছে। হ্যাঁ, দেখো, অ্যান্ড আদার অফ সাস ভিনেগার অ্যাসপেক্ট দ্যাট দে উইল নট শো দেয়ার টিথ ইন আ ওয়ে অফ স্মাইল দো নেস্টার সোয়ার দ্য জেস্ট বি লাফেবল। আচ্ছা দেখো, এখানে অনেক আছে, রেফারেন্স দিয়ে বোঝানোর চেষ্টা করিয়েছে, তো অত আর গভীরে যাচ্ছে না। মূল কথা এখানে বোঝাতে চাইলো যে তোমার দুঃখের কারণ যেহেতু আমরা জানছি না, তাহলে আর কি বলবো, ঠিক আছে? তো তবে আমাদের জীবন ভালো মন্দ, আনন্দ দুঃখের মিশ্রণ, একটা থাকলে আর একটা থাকে না, এই আর কি, ঠিক আছে? তো তো দেখা যায় যে যে হচ্ছে দুঃখ পাচ্ছে আর একজন খুশি আছে, যে খুশি আছে সে হাসতেছে, আর যে দুঃখী আছে সে দুঃখ পাচ্ছে। একজনের দুঃখ কি আরেকজনকে দুঃখিত করতে পারে অরিজিনালি, বলো? পারে? হ্যাঁ, পারে না। মানুষ অধিকাংশ ক্ষেত্রে ভান ধরে আর কি। হ্যাঁ, অনেক বেশি ভান ধরে মানুষ। আমরা যেভাবে বাঙালি ভান জাতি, হ্যাঁ, খুব ভান ধরতে পারি নাকি? হ্যাঁ, খুবই ভান ধরতে পারি। যাক, এন্টার বাসানিও, লরেঞ্জো এবং গ্রাসি আনো। দেখো দেখো তো, আমরা ম্যাকবেথ পড়েছিলাম, ওইটা কোন দেশের প্রেক্ষাপটে ছিল, বলো? স্কটল্যান্ড। 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 আর এখন যেটা পড়তেছি সেটা কোন দেশের প্রেক্ষাপটে? ইতালি। হ্যাঁ, ইটালি, তাই তো, কারণ এখানে আছে ভেনিস। ভেনিস কি? শহর। শহর। একটা শহর, ইতালি শহর। হ্যাঁ, তাই এখানে ওই যে নামগুলো দেখবা যে এরকম ইটালিয়ান ইটালিয়ান, ঠিক আছে তো? ইটালিয়ান ভাব আছে আর কি। ওকে, হেয়ার কামস বাসানিও, এইখানেই হচ্ছে শেক্সপিয়ারের মানে বিশেষ গুণ একটা, হ্যাঁ, বিশেষ ফিচার, যে তিনি বিভিন্ন দেশের প্রেক্ষাপটের মিল রেখেই কিন্তু তিনি ড্রামাগুলো লিখেছেন। এবং যখন লিখেছেন তখন তার নাম, তাদের ফিচার, তাদের বৈচিত্র্য, তাদের ওয়েদার প্যাটার্ন, তাদের আচার আচরণগুলোকে তিনি ওইভাবে দেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ, তিনি তো আর এমনি সেমনি গ্রেটেস্ট ড্রামাটিস্ট হননি, তাই না? এখনও হয়তো আমাদের, ম্যাকবেথের মধ্যেও ছিল স্যার। হ্যাঁ, তো ওই ম্যাকবেথ যে যেখানে আপনার হচ্ছে ইয়ে ছিল, যেখানে ওই ওর অ্যাটেন্ডেন্ট ছিল লেডি ম্যাকবেথের, ওখানে যখন হচ্ছে ওই বিষয়টা লেডি ম্যাকবেথের যে ঘুম
রাতে চলার যে বিষয়টা ছিল ওইটা যখন বললো তখন প্রমাণ নাই এই জন্য ওটা উচ্চারণ করতে চায় না, মানে এখানে ওর একটা কমন সেন্সের বিষয়টা দিয়েছে, মানে ক্যারেক্টারের একটা অনুভূতি। হ্যাঁ হ্যাঁ, মানে ওই তো বললাম যে তিনি এমনি তো আর গ্রেটেস্ট ড্রামাটিস্ট হননি। হ্যাঁ, এগুলো কি এত সোজা বলো? আমরা পড়তেছি হয়তো, হয়তো এগুলোকে আমরা হয়তো ক্রিটিসাইজ করছি, হয়তো বা ইভ্যালুয়েট করার মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আহ, হয়তো একসময় হবে যে এরকমভাবে একটা লেখা এত সোজা না। হ্যাঁ, যাক, হেয়ার কামস বাসানিও, এই তো বাসানিও আসতেছে। হ্যাঁ, ইউর মোস্ট নোবেল কিন্সম্যান গ্রাসিয়ানো আর লরেঞ্জো, ফেয়ারি ওয়েল, ততক্ষণ পর্যন্ত তুমি বিদায়। উই লিভ ইউ নাও উইথ বেটার কোম্পানি, আমরা তো তোমাকে খুশি করতে পারলাম না, যাও তোমাকে আরও বেটার কোম্পানির সাথে রেখে গেলাম। কোম্পানি মানে কি, সঙ্গ নাকি? দিয়ে দুইজন চলে যাবে আর কি। স্যালারিনো, আই উড হ্যাভ স্টেইড টিল আই হ্যাড মেড ইউ মেরি, বলছে আমার ইচ্ছা ছিল যে আমি যতক্ষণ না তোমাকে খুশি করতে পারছি ততক্ষণ পর্যন্ত তোমার সাথে থাকবো, কিন্তু ইফ ওর দেয়ার ফ্রেন্ডস হ্যাড নট প্রিভেন্টেড মি, কিন্তু তোমার তো আরও ভালো ভালো বন্ধু আছে, এই যে এসে গেছে, তা তারা তো আমাকে প্রিভেন্ট করলো, ওই জন্য আমি চলে যাচ্ছি, পরের সময় পাইলে আবার আসবো। অ্যান্টোনিও, ইউর ওর্থ ইজ ভেরি ডিয়ার ইন মাই রিগার্ড, কী বলো, তোমাদের সঙ্গ আমার কাছে খুবই প্রিয়। হ্যাঁ, আই টেক ইট ইউর ওন বিজনেস কলস অন ইউ, হ্যাঁ, যে দেখো, আই টেক ইট ইউর ওন বিজনেস কলস অন ইউ, তোমাদের কারণেই হয়তো তোমরা এসেছো, তোমরা হয়তো বা চলে যাচ্ছ, অ্যান্ড ইউ এমব্রেস দ্য অকেশন টু ডিপার্ট, হ্যাঁ, তোমাদের হয়তো এখন আর থাকার ইচ্ছা নেই, তাই তোমরা সুযোগ পেয়েছো, চলে যাচ্ছ। হ্যাঁ, আর এই সুযোগটা তোমরা এমব্রেস করেছো, দেখো, ইউ এমব্রেস দ্য অকেশন টু ডিপার্ট মানে কি, তোমাদের হয়তো অন্য কাজ আছে, এই জন্য তোমরা চলে যেতে চাচ্ছিলে এতক্ষণ ধরে, আর এই যে সুযোগ পেয়েছো এই জন্য তোমরা চলে যাচ্ছ। হ্যাঁ, ইউ এমব্রেস দ্য অকেশন টু ডিপার্ট, কথাগুলো কিন্তু দেখো ডাইরেক্টলি বলেনি। এমব্রেস দ্য অকেশন মানে, এমব্রেস মানে কি, গ্রহণ করা এই জায়গায়। হ্যাঁ, তোমরা সুযোগটা গ্রহণ করে নিয়েছো, কিসের সুযোগ? টু ডিপার্ট, এখান থেকে চলে যাওয়ার। ওরা যদি না আসতো তাহলে তোমরা হয়তো যেতে পারতা না, কিন্তু মনে মনে তো উসখুস খুসখুস করতা না যে তোমাদের প্রয়োজনীয় কাজ আছে। ওকে, সাদারিনো, গুড মরো মাই গুড লর্ডস, বাসানিও, গুড সিগনিয়র্স বোথ, হোয়েন শ্যাল উই লাভ, সে হোয়েন, কখন আসবো, সবাই তোকে আমাদের গুমরামুখ। হ্যাঁ, ইউ গ্রো এক্সিডিং স্ট্রেঞ্জ, তোমাদের দেখতে দেখতে অদ্ভুত অদ্ভুত লাগতেছে দিন দিন। হ্যাঁ, মাস্ট ইট বি সো, এমনটা কি হওয়ার দরকার আছে? সালারিনো, উইল মেক আওয়ার লিজার্স টু অ্যাটেন্ড অন ইয়োর্স, বলছে সমস্যা নেই, সুযোগ পেলে অবশ্যই আমরা আপনাদের সাথে যোগ করবো, অ্যাটেন্ড করবো। হ্যাঁ, একসাথে বসবো, খাবো দাবো, আনন্দ করবো, ইত্যাদি ইত্যাদি। স্যালারিনো অ্যান্ড স্যালানিও এক্সিট। লরেঞ্জো, মাই লর্ড বাসানিও, সিন্স ইউ হ্যাভ ফাউন্ড অ্যান্টোনিও, দেখো সবাই আবার চলে যাবে, এতক্ষণ লরেঞ্জো এসেছিল বাসানিওর সাথে, তো হচ্ছে মাই লর্ড বাসানিও, সিন্স ইউ হ্যাভ ফাউন্ড অ্যান্টোনিও, উই টু উইল লিভ ইউ, তাহলে আমরাও এখন আপনাকে এখানে ছেড়ে যাচ্ছি, বাট অ্যাট ডিনার টাইম, তবে ডিনার টাইমে আই প্রে ইউ হ্যাভ ইন মাইন্ড উই মাস্ট মেট, কিন্তু অবশ্যই আমি অনুরোধ করছি, মনে রাখবেন ডিনার টাইমে আমাদের আবার দেখা হবে। আসলে লরেঞ্জোটাকে আমরা একটু দেখে আসি। দেখো এই জায়গায় যে আমরা পড়েছিলাম লরেঞ্জোটাকে, দেখো লরেঞ্জো হচ্ছে কম্প্যানিয়ন্স অফ অ্যান্টোনিও এবং বাসানিও, হচ্ছে সঙ্গী, তাহলে অ্যান্টোনিও এবং বাসানিওর সঙ্গী কে কে, দেখো সোলানিও, সালারিনো, গ্রাসিয়ানো, লরেঞ্জো এবং লিওনার্দো, সরি লিওনার্দো অন্যজন, সার্ভেন্ট টু বাসানিও, সে হচ্ছে আবার বাসানিওর সার্ভেন্ট। এগুলো হচ্ছে কি কম্প্যানিয়ন বা ফ্রেন্ডস টাইপের বলতে পারো। হ্যাঁ, তাহলে এই দুইজন চলে গেল, এই দুইজন আবার আসলো, তো এরাও এখন চলে যাবে, দিয়ে দুইজনকে রাখবে আর কি। মানে ক্যারেক্টারগুলোকে এখানে প্রথম অ্যাক্ট মানেই হচ্ছে কি জানো তো, ফার্স্ট অ্যাক্ট মানেই টু ইন্ট্রোডিউস দ্য ক্যারেক্টার, Introduction. হ্যাঁ, ক্যারেক্টারসগুলোকে ইন্ট্রোডিউস করা এবং গল্পটাকে শুরু করা। বাসানিও, আই উইল নট ফেল ইউ, অবশ্যই সাক্ষাৎ করব, আমিও নিশ্চয়ই মিস করব না। গ্রাসিয়ানো, ইউ লুক নট ওয়েল সিগনিয়র অ্যান্টোনিও, আবার গ্রাসিয়ানো ধরে ফেলছে, সিগনিয়র অ্যান্টোনিও আপনাকে তো ভালো লাগছে না, মানে ভালো ঠেকছে না। ইউ হ্যাভ টু মাচ রেসপেক্ট আপন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে তো আপনি অনেক সম্মানীয় একজন ব্যক্তি। হ্যাঁ, তারপরে মন খারাপ কেন? দে লুজ ইট দ্যাট ডু বাই ইট উইথ মাচ কেয়ার, এটা মনে রাখবেন, এই কথা একটু দাগিয়ে রাখবা। দেখো, দে লুজ ইট দ্যাট ডু বাই ইট উইথ মাচ কেয়ার, হ্যাঁ, যারা অতি যত্নে কোনো কিছু ক্রয় করে সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলে। অতি যত্নের জিনিস মানুষ কিন্তু দ্রুত হারায়, বুঝতে পেরেছো? সুতরাং বিলিভ মি, ইউ আর মার্ভেলাসলি চেঞ্জড, বলছে বিশ্বাস করেন আপনাকে দেখতে অসম্ভব পরিবর্তন লাগছে। কি হয়েছে আপনার? মানে সবাই তার গোমরামুখ ভাব দেখে হয়তো বুঝতে পারছে যে কিছু একটা ঘটেছে। হ্যাঁ, এবার অ্যান্টোনিও বলতেছে, আই হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, পৃথিবী যেমন আমি আসলে পৃথিবীকে সেভাবেই মনে করি। হ্যাঁ,
এবং বিশেষ করে গ্রাসিয়ানো আ স্টেজ, বিশেষ করে পৃথিবীকে আমি একটা স্টেজ হিসেবে মনে করি। দেখো, আই হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড আ স্টেজ। এই কথাটা মনে হয় আমরা 3টা ড্রামাতেই পালাম, তাই না? গত ড্রামাতে জি স্যার, পেয়েছিলাম না আমরা ম্যাকবেথের, আমারও ম্যাকবেথের পেয়েছিলাম। কথার ভিতর পেয়েছিলাম, অ্যাজ ইউ লাইক ইটে পেয়েছি, এখানেও তাই পাচ্ছি। দেখো, হোয়ার এভরি ম্যান মাস্ট প্লে আ পার্ট, দেখো এই যে যেখানে প্রত্যেকটা মানুষ তার নিজের নিজের অভিনয় করবে, অ্যান্ড মাইন্ড আ স্যাড ওয়ান, আর আমার অভিনয়টা হচ্ছে দুঃখের অভিনয়, এই জন্য আমাকে দুঃখ করতে হচ্ছে। ঠিক আছে, এবার গ্রাসেনও তাহলে আমাকে, আপনি যদি দুঃখের অভিনয় করেন তাহলে লেট মি প্লে দ্য ফুল, তাহলে আমাকে সেই ফ্লুলকে ছিল অ্যাজ ইউ লাইক ইটে যেন, ফুলকে ছিল, টাস্টন। হ্যাঁ টাস্টন, তাহলে আমাকে ফুলের অভিনয় করতে দেন। উইথ মার্থ অ্যান্ড লাফটার লেট ওল্ড রিঙ্কেলস কাম, হ্যাঁ বলছে উইথ মার্থ অ্যান্ড লাফটার, আমি চাই হাসি ঠাট্টা করতে করতেই যেন আমরা বুড়িয়ে যাই। হ্যাঁ দেখো, ওল্ড রিঙ্কেলস কাম মানে কি, আমাদের চামড়া গুছিয়ে যাক, হ্যাঁ মানে হাসতে খুশিতেই যেন আমরা আস্তে আস্তে সময় পার করে ফেলি। অ্যান্ড লেট মাই লিভার রাদার হিট উইথ ওয়াইন দেন মাই হার্ট কুল উইথ মডিফাইং গ্রোনস, আমি চাই আনন্দে খুশিতে ওয়াইন খেয়ে আমার লিভারকে হিট রাখতে, ওইরকম ওই মডিফাইং গ্রোনিং করে, তাই তো দুঃখদায়ক আর্তচিৎকার করে আমি আমার হৃদয়কে ঠান্ডা করতে চাই না, আমি সবসময় খুশিতে থাকতে চাই, আমি সবসময় আনন্দে থাকতে চাই, এত টেনশন নিয়ে কি লাভ? Why should a man whose blood is warm within sit like his grandsir cart in alabaster? বলছে যে মানুষের হৃদয়ে এত ওয়ার্মথ, এত আনন্দের, সে কিভাবে ওই সে বৃদ্ধ মানুষের, গ্র্যান্ডসার মানে বুঝো তো দাদুর মতো, ঠিক আছে তো, চুপটি মেরে বসে থাকতে পারে একটা মূর্তির মতো। কার্ট ইন অ্যালাবাস্টার মানে হচ্ছে অ্যালাবাস্টার দিয়ে তৈরি একটা মূর্তির মতো। তাহলে আপনি তো একজন, মানে কি বলবো না, একটা খ্যাতমান ব্যক্তি, আপনার ভিতরে আপনার রক্ত এখনো ওয়ার্ম, অথচ আপনি সবসময় ওই সে দাদুর মতো চুপ মেরে থাকেন। তাহলে কি হবে বলো? স্লিপ হোয়েন ই ওয়েক্স, কারণ কি বৃদ্ধ মানুষরা যখন ঘুমানোর কথা তখন জেগে থাকে। অ্যান্ড ক্রিপ ইনটু জন্ডিস বাই বিং পেভিশ, এবং ধীরে ধীরে অসুস্থ হতে হতে তারা কেমন মানে দুর্বল হয়ে যায়, পেভিশ হয়ে যায়। আই টেল দি হোয়াট অ্যান্টোনিও, আমি বলতে চাচ্ছি অ্যান্টোনিও, আই লাভ দি, ইট ইজ মাই লাভ দ্যাট স্পিক্স। বলতে সত্যি কথা বলতে আমি এই কথাগুলো বলছি কারণ আমি তো আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার জন্যই আপনার জন্য আমার এই কথাগুলো বেরিয়ে আসতেছে। বলছে দেয়ার আর আ সর্ট অফ মেন, বলছে কিছু কিছু মানুষ আছে হুজ ভিসেস, যাদের মুখমণ্ডল ডু ক্রিম অ্যান্ড মেন্টাল লাইক আ স্ট্যান্ডিং পন্ড, হ্যাঁ যাদের মুখটা দেখতে ওরকম ওই স্থির পুকুরের পানির মতো, সবসময় ক্রিমি, হ্যাঁ কেমন ক্রিম, ক্রিম মানে কি সব আস্তরণ জমে থাকে, আস্তরণ জমে থাকে, ঠিক আছে। অ্যান্ড ডু আ উইলফুল স্টিলনেস এন্টারটেইন উইথ পারপাস টু বি ড্রেসড ইন অ্যান অপিনিয়ন অফ উইজডম গ্র্যাভিটি প্রোফাউন্ড কনসিট, হ্যাঁ এরকম গভীর গভীর কথা বলে তাদেরকে কি এন্টারটেইন করা যায়? দেখো, ডু আ উইলফুল স্টিলনেস এন্টারটেইন, বলছে এটা কিন্তু একটা প্রশ্ন, যে উইলফুল স্টিলনেস, স্টিলনেস মানে কি, যদি কেউ সবসময় শান্ত থাকে, চুপ থাকে, গোমরা মুখে থাকে, তাহলে তা দিয়ে কি, যতই সে উইজডম থাকুক না কেন, যত তার গ্র্যাভিটি থাকুক না কেন, যতই তার জ্ঞান বুদ্ধি থাকুক না কেন, তাহলে সে কি জীবনটাকে এনজয় করতে পারে বলো? যদি সবসময় সে ওইরকম গোমরা মুখে থাকে, বলো এটা কি হবে? না স্যার। হবে না। না স্যার। অ্যাজ হু শুড আই সে আই এম স্যার ওরাকল, মনে করো একজন বললো যে অ্যাজ হু শুড সে, কেউ যদি এসে বলে আই এম এই, আমি ওই, আমি তাই, হ্যাঁ এরকম করে বলে, ওই যে কাজ হবে না, হোয়েন আই ওপ মাই লিপস লেট নো ডগ বার্ক, মানে কি, যে আমি এই ব্যক্তি, আমি যখন ওপেন মাই লিপস, আমি যখন কথা বলতে শুরু করি, যেন কুকুরটা যেন না ডাকে, মানে এত গম্ভীর গভীর গলা বাজ, হ্যাঁ ওরকম মানুষ দিয়ে তো লাভ নেই। ও মাই অ্যান্টোনিও, আই ডু নো অফ দিস, আমি এগুলো জানি, অ্যান্ড দ্যাট দেয়ার ফর অনলি আর রেপিউটেড ওয়াইজ ফর সেইং নাথিং হোয়েন আই এম ভেরি শিওর, তাই তো, যে এরকম আর কি, দেয়ার ফর অনলি, দেখো আর রেপিউটেড ওয়াইজ ফর সেইং নাথিং, যে অনেকে আছে খুব খ্যাতিমান কিন্তু তাদের কথাবার্তা দিয়ে খুব একটা কাজ হয় না। হোয়েন আই এম শিওর ইফ দে শুড স্পিক উড অলমোস্ট ড্যাম দোজ ইয়ার্স, তারা নিজেদেরকে জ্ঞানী মনে করে, তারা ভিতরে ভিতরে নিজেদেরকে খুবই মানে কি বলবো ওয়াইজ মনে করে, গ্রেভ মনে করে, কিন্তু যখন তারা একবার মুখ খোলে, হ্যাঁ তাদের কথাবার্তা শুনে আমাদের কানই ড্যাম হয়ে যায়। হ্যাঁ দেখো বলছে উড অলমোস্ট ড্যাম দোজ ইয়ার্স হুইচ হিয়ারিং দেম উড কল দেয়ার ব্রাদার্স ফুলস, তাহলে যে নিজেকে এত জ্ঞানী মনে করতেছিল, কিন্তু দেখা যেই কথা বললো, যারা তার কথা শুনলো তাকে বোকা বললো, মানে বোকা বলে মানে কি, নিজেকে কনসিডার ভেবে তো লাভ নাই, নিজেকে এত গ্রেভ এত প্রোফাউন্ড জ্ঞানে ভর্তি মানুষ ভেবে তো লাভ নাই। আরে জীবনটাকে
এনজয় করতে হবে, জীবনে খুশি থাকতে হবে। এত জ্ঞান বিদ্যা দিয়ে কোনো লাভ নাই যদি সেখানে আনন্দ না থাকে। সুতরাং আই উইল টেল দি মোর অফ দিস অ্যানাদার টাইম, এগুলো নিয়ে পরে কথা হবে, অন্য সময় কথা হবে। বাট ফিস্ট নট উইথ দিস মেলানকলি বেইট ফর দিস ফুল, দেখুন, গাজন দিস অপিনিয়ন, ওকে, বলতে ফিশ নট উইথ দিস মেলানকলি বেইট, অতএব এই মেলানকলি থেকে, দুঃখ ভারাক্রান্ত থেকে এই ফুলটাকে দয়া করে এইভাবে তুমি মানে ইয়া করো না, মানে কি বলবো, ফিশ কর, ফিশ মানে হচ্ছে ধরা কাউকে, তাই না, সঙ্গ দেওয়া, সঙ্গ পাওয়া, এই অর্থে। অতএব তোমার এই মেলানকলি দিয়ে দয়া করে আমাদের মতো মানুষের সঙ্গ দিতে যেও না। আমাদের সাথে থাকতে হলে একটু খুশি থাকতে হবে, আর না হলে আমি গেলাম গা, হ্যাঁ। অতএব কাম গুড লরেঞ্জো, তো লরেঞ্জো চলো জায়গা, চলেন যাই, ফেয়ার ইউ ওয়েল আ হোয়াইল, কিছুক্ষণের জন্য বিদায়। আই উইল এন্ড মাই এক্সহর্টেশন আফটার ডিনার। ঠিক আছে, এই যে এতক্ষণ ধরে যে কথা বললাম, এই কথাটা আমি ডিনারের পর আবার শুরু করব। আপনাকে এক্সহর্ট করা মানে আরো বেশি অনুনয় বিনয় করা, হ্যাঁ। তাহলে আমি যে এক্সহর্টেশন করছিলাম আপনাকে খুশি করার জন্য, এটা ডিনারের পরে শেষ করব। গেলাম আপাতত। লরেঞ্জো, ওয়েল উইল লিভ ইউ দেন টিল ডিনার টাইম। ওকে, ডিনার টাইম সময় পর্যন্ত আপাতত আপনার কাছ থেকে ছুটি নিলাম। আই মাস্ট বি ওয়ান অফ দি সেম ডাম ওয়াইজ মেন, আমিও আপনার কাছে একই রকম ওয়াইজ মেন হিসেবে থাকতে চাই, ডাম, বোবা। ফর গ্র্যাসিয়ানো নেভার, দেখো, লেটস মি স্পিক, কারণ গ্র্যাসিয়ানো কখনো আমাকে কথা বলতে দেয় না। এই জন্য আমিও ওইরকম ডাম ওয়াইজ মেন থাকতে চাই, যে কথা বললে তাকে সবাই বোকা বলবে। মানে কি, এখানে বেশি কথা বলে কে বলো এদের ভিতরে? গ্রাটিয়ানো। গ্রাসিয়ানো। হ্যাঁ, তাই লরেঞ্জো এই কথাটা বললো, যে আমিও অ্যান্টোনিওর মতো এরকম গ্রেভ, ডাম, ওয়াইজ ম্যানই থাকতে চাই, কারণ গ্র্যাসিয়ানো তো আমাকে আর কথা বলতে দিবে না। দেখো, ফর গ্র্যাসিয়ানো নেভার লেটস মি স্পিক, হ্যাঁ, কারণ সে তো আমাকে কখনো কথা বলতেই দেয় না, তার কি বলবো। ওকে, গ্র্যাসিয়ানো, ওয়েল, keep me company but 2 years more, thou shalt not know the sound of thine own tongue, বলছে আর তো 2 বছর, তারপরে তুমি কখনো তোমার নিজের মুখের ভাষাই শুনতে পাবা না, বুঝবা না। মানে এখানে জাস্ট ফান, দেখো এখানে কিন্তু সিরিয়াস কথাবার্তা খুব একটা নেই, আছে সিরিয়াসনেস খুবই কম। টাচস্টোনের মতো কথা, মানে হ্যাঁ, কিছু কিছু ইউনিভার্সাল কথা আছে বাট বেশিরভাগই এক্সট্রা এক্সট্রা। হ্যাঁ, তাই বলছে অ্যান্টোনিও, ফিয়ার ইউ ওয়েল, আই উইল গ্রো আ টকার অফ দিস গিয়ার, হ্যাঁ, বলছে তোমাদের মতো গিয়ার থাকলে, মানে উৎসাহী লোক থাকলে, আমিও হয়তো একসময় তোমাদের মতো টকার হয়ে যাব, মানে বাচাল হয়ে যাব, ঠিক আছে। গ্র্যাসিয়ানো, থ্যাঙ্কস ইন ফেইথ ফর সাইলেন্স ইজ অনলি কমেন্ডেবল ইন আ নিডস টাং, হ্যাঁ, ড্রাইড অ্যান্ড আ মেড নট ভেন্ডিবল, বলছে সাইলেন্স আসলে সেখানেই প্রশংসার যোগ্য যেখানে কি, দেখো, ইন আ নিডস টাং ড্রাইড, মানে কি যার কোনো কথাবার্তা নেই, চুপচাপ থাকতে পছন্দ করে, তার কাছে সাইলেন্স আসলে কমেন্ডেবল। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আ মেড, যেটা ভেন্ডিবল নয়। ভেন্ডিবল বুঝো, যে মেড ভেন্ডিবল নয়। দেখ, ভেন্ডি মানে বুঝো, বিএডি, মানে যার কোনো বাজার দর খাটে না, বুঝতে পারছো, সে চুপ থাকে। নেটের সমস্যা, সবাই শুনতে পাচ্ছ তো ঠিক মতো? জি স্যার। স্যার, হ্যাঁ, দেখো, ভেন্ডিবল মানে হচ্ছে বাজারে যার সেল আছে, মানে যে মেয়ের বিয়ে হতে চায় না, সে কি থাকে বলো, হইচই করে না চুপ থাকে? চুপচাপ থাকে। হ্যাঁ, সে সবসময় চুপচাপই থাকে। মার্চেন্টেবল বলতেছে। তারপরে দেখো, মিনস কেপেবল অফ বিং সোল্ড, ফিট ফর সেল আর মার্কেটেবল, হ্যাঁ। তাহলে যে উইমেন ভেন্ডিবল নয়, সেও এরকম, তার শুধু সাইলেন্স তার ক্ষেত্রেই খাটে, সবার চুপচাপ থাকা ঠিক না। মানে গ্র্যাসিয়ানদের কথাবার্তা সব টাস্টনের মতো, হ্যাঁ, ইয়া দেওয়া আর কি, গোতা দেওয়ার মতো কথা। যা গ্র্যাসিয়ানো আর লরেঞ্জো এক্সিট, তাহলে চলে গেল, কে কে চলে গেল? ওদিকে সালানিও চলে গেল, সালানিও চলে গেল, এদিকে লরেঞ্জো গেল, আর এদিকে গ্র্যাসিয়ানো গেল। তাহলে থাকলো কে কে? অ্যান্টোনিও এবং বাসানিও থাকলো। বাসানিও। হ্যাঁ, ওকে। অ্যান্টোনিও, ইজ দ্যাট এনিথিং নাও? কি আবার কোনো নতুন জিনিস আসছে নাকি, মানে নতুন কোনো কিছু? তখন বাসানিয়া বলতেছে, গ্রাসিয়ানো স্পিক অ্যাজ ইনফাইনাইট ডিল অফ নাথিং। এই যে বাসানিয়া বলতেছে, গ্রাসিয়ানো স্পিক্স অ্যান ইনফাইনাইট ডিল অফ নাথিং, সে অকারণেই কথা বলে, হ্যাঁ, মোর দ্যান এনি ম্যান ইন অল ভেনিস, মানে এই ভেনিসে যত মানুষ আছে তার ভিতরে এই গ্রাসিয়ানো একজন ব্যক্তি যে অকারণেই, মানে কি, কন্টিনিউয়াসলি কথা বলতে থাকে। হিজ রিজনস আর অ্যাজ টু গ্রেইনস অফ হুইট হিড ইন টু বুসেলস অফ চ্যাপ, হ্যাঁ, বলছে তার কথাবার্তাগুলো ঠিক ওই 2 বস্তা
বা 2 বুশেল, বুশেল মানে পাত্র বা বস্তা, মনে করো যেখানে কি রাখা আছে, চিটা রাখা আছে, বুঝতে পেরেছো? যে চিটার ভিতরে 2টা গম আছে। কথা কি বোঝা গেল? যে এক জি স্যার। বস্তা চিটা, তার ভিতরে 2টা গম আছে মনে করো, বা 2 সমুদ্রের বস্তা, মধ্যে জাহাজ থাকা। মানে মূল কথা থাকে না এর, ও হুদাই কথা বলে, হ্যাঁ, চ্যাপি কথাবার্তা। ইউ শ্যাল সিক অল ডে ইর ইউ ফাইন্ড দেম, হ্যাঁ। আর এই চ্যাপের ভিতরে ওই 2 গ্রেইনস অফ হুইট খুঁজতে গেলে তুমি সারা মানে কি বলবা, দেখো তুমি সারা দিন খুঁজবা, তাও তুমি পাবা না আর কি, যে কি বলতে চাইলো। হোয়েন ইউ হ্যাভ দেম, আর যখন তুমি পাবা তখন মনে হবে এটা না খুঁজলেই হতো, কারণ 2টা গম দিয়ে তুমি কি করবা? দে আর নট ওর্থ দ্য সার্চ। তো গ্রাসিয়ানদের কথাবার্তা এরকম, সে যা বলে ভুরভার ভুরভার করে বলে যায়, কথার মধ্যে কোনো মূল কথা নাই, কোনো গুরুত্বপূর্ণ কথা নাই, উদয় বলে চলে যায়, হ্যাঁ। অ্যান্টোনিও, ওয়েল, আচ্ছা ঠিক আছে, বাদ দাও। টেল মি নাও, হোয়াট লেডি ইজ দ্য সেম টু ইউ শোর আ সিক্রেট পিলগ্রিমেজ? তুমি কি এসেছো? টেল মি নাও, হোয়াট লেডি ইজ দ্য সেম, তুমি কি সেই লেডির কথা বলছো যাকে তুমি গোপনে, দেখো, টু হুম ইউ শোর আ সিক্রেট পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ মানে কি? গোপনে গোপনে গিয়ে দেখা করা। দ্যাট ইউ টুডে প্রমিস টু টেল মি অফ, যার কথা তুমি আজকে বলতে চেয়েছিলে আমাকে, সে কি সেই লেডি? তখন বাসনে বলছে, ইট ইজ নট আননোন টু ইউ, না না, তোমার কাছে তো অজানা নয়, তুমি তো সবই জানো অ্যান্টোনিও। হাউ মাচ আই হ্যাভ ডিসেবলড মাই স্টেট, দেখো, হ্যাঁ, যে আমি আমার সম্পদগুলোকে কিভাবে নষ্ট করেছি। বাই সামথিং শোয়িং আ মোর সুয়েলিং পোর্ট, অনেকে আছে না ভাব নাই, বলো, প্রেম করতে গিয়ে বাপের কিছু নাই কিন্তু ভাব নাই, হ্যাঁ, বুঝতে পেরেছো? এরকম আছে না কিছু, বলো। জি জি স্যার স্যার। আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে বাপের ঘর বাড়ি নাই, অন্যের বাড়ি দেখিয়ে দিবে। বা দেখা যাচ্ছে নিজের টাকা নাই, কিন্তু বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে গিয়ে ভালো ভালো রেস্টুরেন্টে গিয়ে তার প্রেমিকাকে খাওয়াবে, জি বুঝতে স্যার। পেরেছো? এটা দেখে তো বর্তমানে মেয়েগুলা পাগল হয়ে যায়। হ্যাঁ, আর যখন ধরা খায় তখন দেখে এই বেটা গাঁজাখোর, হ্যাঁ। তো যাও, বলছে হাউ মাস আই হ্যাভ ডিসেবলড মাই স্টেট, ডিসেবল মানে কি? নষ্ট করে ফেলা। তুমি তো জানো যে কিভাবে আমি আমার সম্পদগুলোকে নষ্ট করেছি, বাট দেখো, বাই সামথিং শোয়িং আ মোর সুয়েলিং পোর্ট, হ্যাঁ, যে আমার অনেক কিছু আছে, দেন মাই ফেইন্ট মিনস, হ্যাঁ, দেখো, ফেইন্ট মানে কি? সামান্য ক্ষমতা আছে। উড গ্র্যান্ড কন্টিনিউয়েন্স, মানে আমার জীবনে চলার মতোই যে সামান্যতম আছে, তার থেকেও বেশি দেখানোর জন্য আমি আমার সম্পদগুলোকে যেভাবে নষ্ট করেছি তা তুমি জানো। নর ডু আই নাও মেক মোন টু বি অ্যাব্রিজড, অ্যাব্রিজ মানে কি? এই যে দারিদ্র, হ্যাঁ, বলছে ফর সাস আ নোবেল রেট, বুঝতে পারছো? বলছে নর ডু আই, দেখো, নাও ডু আই নাও মেক মোন, অবশ্য আমি এখন খুব একটা মানে দুঃখ পাচ্ছি না বা দুঃখ পেতে চাইও না এরকম ভাবে নিজের সম্পদগুলোকে নষ্ট করার কারণে, কিন্তু বাট মাই চিফ কেয়ার ইজ টু কাম ফেয়ারলি অফ ফ্রম দ্য গ্রেট ডেটস হোয়ার ইন মাই টাইম, দেখো, হ্যাঁ, আমি যে বিশাল ঋণে পড়ে গেছি, দেখো, মাই চিফ কেয়ার মানে আমার মূল চিন্তা এখন, আমার মূল চিন্তা হলো আমাকে এখন ভালো ভালোই এই ঋণ থেকে বেরিয়ে আসতে হবে। দেখো, ইজ টু কাম ফেয়ারলি অফ ফ্রম দ্য গ্রেট ডেটস হোয়ার ইন মাই টাইম সামথিং টু প্রডিগ্যাল, আমার সময় এখন খুবই কম, এবং আমাকে, আমি কি 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 করেছি? প্রডিগ্যাল মানে বুঝো তো, প্রডিগ্যাল সান বুঝো, অমিত ব্যয়ী, ঠিক আছে তো? জি স্যার, হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইটে বলছিলেন এটা। হ্যাঁ, প্রডিগ্যাল, তাই তো, ওই যে সে ইয়ার ক্ষেত্রে আমরা পড়েছিলাম, তাই না? আমাদের হিরো। তা সেই বলতেছে আমার টাইম কম, কিন্তু আমি বেশি মানে অপচয় করে ফেলেছি। হ্যাড লেফট মি গ্যাগড, আর এই আমার যে অবস্থা, আমি পুরো এখন হতবাক হয়ে গেছি, কি করব বুঝে উঠতে পারছি না। টু ইউ অ্যান্টোনিও আই ও দ্য মোস্ট ইন মানি অ্যান্ড ইন লাভ, আর তোমার কাছে তো আমি অনেক ঋণী, টাকাতে যেমন ঋণী তেমনি ভালোবাসাতেও ঋণী। তুমি আমাকে কত ভালোবাসছো, তুমি আমাকে কত ঋণ টিন দিয়ে দিয়েছো, টাকা পয়সা ধার দিয়েছো। অ্যান্ড ফ্রম ইয়োর লাভ আই হ্যাভ আর ওয়ারেন্টি টু আনবার্ডেন অল মাই প্লটস অ্যান্ড পারপাসেস, হ্যাঁ। আর এ কারণেই, তোমার ভালোবাসার জন্যই আমি একটা সাহস পাই, দেখ, আই হ্যাভ আ ওয়ারেন্টি মানে আমি একটা সাহস পাই, একটা গ্যারান্টি পাই, তাতে ওয়ারেন্টি পাই টু আনবার্ডেন, বলা, আনবার্ডেন মানে কি? প্রকাশ করা, অল মাই প্লটস অ্যান্ড পারপাসেস, মানে আমার চিন্তা ভাবনা, আমার পরিকল্পনা, আমি সব তোমাকে বলে দিই। এবং এটাও বলেছি হাউ টু গেট ক্লিয়ার অফ অল ডেটস আই ও, এবং আমি কিভাবে আমার ঋণগুলোকে শোধ করব। তার ঋণ শোধ করার উপায় কি জানো? একটা ধনী মেয়েকে বিয়ে করে ফেলা, বুঝতে পারছো? যে হবে কি, বাপ মায়ের একটা মেয়ে, তাকে পটিয়ে নিতে পারলেই মনে করো আগেকার ঋণ সব শোধ হয়ে যাবে, নাকি? হুম। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। পড়শিয়া। তা প্রথমে 2-10টা প্রেম টেম করবা, ঋণ টিন করে, ঠিক আছে, দিয়ে দেখবা এবার এক বাপ মায়ের এক মেয়ে, তাকে ধরে কি করবা? প্রেমের জালে ফাঁদায় বিয়ে করে ফেলবা, তাহলে তোমার ঋণ শোধ হয়ে যাবে, লাভে লাভ, নাকি? বলো, আর এটা করা যাবে না।
কত ধান্দাবাজ আছে ভাই পৃথিবীতে। তো এর ধান্দায় তাই বলতেছে, আমি তো তোমাকে সব বলেছি যে আমার এই অল ডেট থেকে আমি ক্লিয়ার হতে কিভাবে কি করব, প্লট পারপাস কি, আমি সব তো তোমার কাছে আনবার্ডেন করেছি বা করি। ওকে অ্যান্টনিও, আই প্রে ইউ গুড বাসানিও লেট মি নো ইট, তা বলো আমাকে তুমি কি বলতে চাচ্ছ বলো। অ্যাজ ইফ ইট স্ট্যান্ডস অ্যাজ ইউ ইয়োরসেলফ স্টিল ডু, হ্যাঁ তুমি যেমনটা ভাবছো তুমি তো করবে, তা বলো আমাকে। উইদিন দ্য আই অফ অনার, এবং সম্মানের দৃষ্টিতেই। বি অ্যাসিওর্ড মাই পারপাস মাই পার্সন, মানে সরি মাই পার্স, মানে আমার অর্থনৈতিক ক্ষমতা, আমার ব্যক্তি ক্ষমতা, বা আমার এক্সট্রিমেস্ট মিনস, বা যে কোনো সামর্থ্য থাকলেই লাই অল আনলক টু ইয়োর অকেশনস, হ্যাঁ তোমার প্রয়োজনে সব খোলা। তাই তো লাই অল আনলক মানে সব ওপেন আছে তোমার কাছে, কারণ তোমাকে আমি ভালোবাসি, অর্থাৎ তুমি যা চাইবে আমি তোমার জন্য আমি তাই করব। এবার বাসানিও বলতেছে দেখো একটা কথা, হ্যাঁ বলছে ইন মাই স্কুল ডেইজ, যখন আমি ছোট ছিলাম স্কুলে যেতাম, হোয়েন আই হ্যাড লস্ট ওয়ান শ্যাফট, শ্যাফট মানে বুঝো তো, হুম শ্যাফট বুঝো, না স্যার। তীর ধনুক বুঝো, জি। লাঠি বা শ্যাফট। দেখো এই যে, মানে এখানে শ্যাফট বলতে এরকম কোনো লাঠি বা ধনুককে বোঝাচ্ছে, বা এরকম বর্ষাকে বোঝাচ্ছে, ঠিক আছে তো। দেখো অ্যারোকে বোঝাচ্ছে, হ্যাঁ যে স্কুলে খেলতে খেলতে হয়তো কোনো একটা লাঠিকে বোঝাবে, যেটা আমি হাতে নিয়ে খেলতাম ইয়া করতাম, এরকম আর কি বিষয়টা। তা বলতেছে যদি আমি কখনো হোয়েন আই হ্যাড লস্ট ওয়ান শ্যাফট আই শুট হিজ ফেলো শ্যাফট, দেখো ফেলো অফ দ্য সেলফ সেম ফ্লাইট, দ্য সেলফ সেম ওয়ে উইথ মোর অ্যাডভাইসড ওয়াচ টু ফাইন্ড দ্য আদার ফোর্থ, মানে এরকম ব্যাপারটা, মানে কোনো কিছু যদি হারিয়ে যায়, বিশেষ করে আমরা যখন ক্রিকেট খেলা করতাম, বুঝতে পারছো, যখন ক্রিকেট খেলা করা হতো তখন মনে করো বল হারিয়ে গেছে, বুঝতে পারছো, কোনো একটা বল মানে মারছে ব্যাট দিয়ে গিয়ে পড়ে ঝড়ের ভিতর হারায় গেছে, এখন সেটা তো আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। তা আর একটা বল দিয়ে কি করা হতো, যে ওই যেদিকে বলটা গেছে ওই দিকেই ছুঁড়ে মারা হতো, তাহলে ওই বলটা যেখানে গিয়ে পড়বে মানে তার কাছাকাছি নিশ্চয়ই ওই বলটা আছে, এরকমটা করা হতো। তাই এর যুক্তিটা বুঝতে পারছো কি বলতে যাচ্ছে, হ্যাঁ। জি স্যার, একটা হারাই গেলে ওটা আরেকটা ইউজ করে ওটার হ্যাঁ ওয়েট। আমি প্রেম করেই যেহেতু সম্পদ হারিয়েছি, এবার এমন একটা প্রেম করব, এবার খুবই সতর্ক থাকবো, বুঝতে পারছো, অ্যাডভাইস ওয়াচ মানে কি, খুব সতর্ক থাকবো যাতে এবার হাত ছাড়া না হয়, বুঝতে পারছো। আরে লজিক। তাই বলছে তোমার বলটা আমাকে দাও, আমার বল তো হারিয়ে গেছে, তোমার বলটা দাও, তোমার বলটা ওই জায়গায় ফেললে পারে আমার বলটা পাওয়া যাবে। তা তোমার কাছ থেকে তো অনেক ঋণ করেছি, এখন আর সামান্য ঋণ আমাকে একটু দাও, ওই দিকেই ছুড়বো আমি, এবার যদি ধরা করে তাহলে আমার একদম পুরো লাভে লাভ হয়ে যাবে। তাই বলছে দেখো, হ্যাঁ অ্যান্ড বাই দেখো অ্যাডভেঞ্চারিং বোথ, এবং এইভাবে দুইটা শ্যাপটি যখন আমি অ্যাডভেঞ্চার করেছি, মানে হারানোর সাহস করেছি, আমি পেয়ে গেছি দুটাই, টু ফাইন্ড দ্য আদার ফোর্থ, আর একটাও পাওয়া গেছে। তাই বলছে দেখো বাই অ্যাডভেঞ্চারিং বোথ আই ফাউন্ড বোথ, দেখো আই অফেন ফাউন্ড বোথ, সুতরাং আই আর্জ দিস চাইল্ডহুড প্রুফ, আর এই ছোটবেলাকার এই প্রমাণটাকে আমি এখন ব্যবহার করতে চাই, বিকজ হোয়াট ফলোজ ইজ পিওর ইনোসেন্স, কারণ এরপরে যেটা আসবে সেটা সম্পূর্ণ ইনোসেন্স একটা ব্যাপার ঘটবে। আই ও ইউ মাচ, আমি তোমার কাছে অনেক ঋণী, লাইক আ উইলফুল ইউথ, আমি যেহেতু খুব একটু উইলফুল টাইপের, আমি খুবই মানে অ্যাডভেঞ্চারাস ইউথ, দ্যাট হুইচ আই ও ইজ লস্ট, তো যাই হোক আমি এই হয়তো আমার উইলফুলের কারণেই আমি সব হারিয়েছি, আমি যেহেতু সব হারিয়ে ফেলেছি আমার সব লস হয়ে গেছে, বাট ইফ ইউ প্লিজ টু শুট অ্যানাদার অ্যারো, এই যে বলছে, হ্যাঁ তুমি যদি আমাকে একটু হেল্প করো আর একটা অ্যারো ফেলতে, কোন দিকে, দ্যাট সেলফ ওয়ে, ওই একই দিকে, হুইচ ইউ ডিড শুট দ্য ফার্স্ট, তুমি যে মানে শুটটা করেছিলা প্রথমে, সেই শুটটা যদি আবার করো, আই ডু নট ডাউট, এখানে আমার আর কোনো সন্দেহ নেই যে অ্যাজ আই উইল ওয়াচ দ্য এম, এবার আমি এমটা ঠিকই দেখবো যে কোন দিকে গেছে, অ্যান্ড টু ফাইন্ড বোথ or bring you, দেখো later hazard back again, হ্যাঁ and thankfully raise debtor for the first, বুঝতে পারছো, এবং এইভাবেই হয় আমি দুটাই খুঁজে পাবো, আর না হয় সবগুলোকে হারাবো, bring you later hazard, দেখো back again, যে ওইটাকে হ্যাজার্ডটাকে আবার ব্যাক করবো হয়তো, তারপরও আমি থ্যাঙ্কফুলি আপনার কাছে ঋণী থাকবো, ঠিক আছে। তাই বলতেছে তুমি যেহেতু টাকা আমার কাছে ফেলেছো, টাকা ঋণ দিয়েছো, আর একটু দাও, এইবার আমি টাকাটাকে খুব সযত্নে খাটাবো, খাটালে পারে এবার আমি লাভ লাভ করবই, আর যদি ক্ষতি হয়ে যায় তাহলে আর কি করা যাবে বলো, কি কথা বুঝতে পেরেছো। জি জি স্যার। স্যার। হ্যাঁ তো এরকম ভাবে বন্ধুদের কাছে গিয়ে বলবা যে তুই তো টাকা ধার দিয়েছিস, আর একবার দে, নাকি আর একবার দে, তাহলে এবার আমি তোকে সব পূরণ করে দিব। হুম জি স্যার, বর্তমান তো এভাবে নিয়ে অনলাইন জুয়া ইউজ করে। হ্যাঁ হ্যাঁ
যে একবার হারাইছেন সমস্যা নেই, এবার আপনি জিতবেন নাকি? প্রথম জি প্রথম খুব স্যার, জিতাই দেয়, পাম দিচ্ছে পাম। তারপরে খাওয়াই দেয়। আচ্ছা, এবার অ্যান্টোনিও বলতেছে, ইউ নো ওয়েল, ইউ নো মি ওয়েল, বলছে তুমি তো আমাকে ভালোই চেনো। হেয়ার ইন স্পেন্ড বাট টাইম টু উইন্ড মাই লাভ উইথ সার্কামস্টেন্সেস। কিন্তু এখন তুমি তো আমার অবস্থা জানো। হেয়ার ইন স্পেন্ড বাট টাইম টু উইন্ড অ্যাবাউট মাই লাভ উইথ সার্কামস্টেন্স। হ্যাঁ, বলছে আমার বর্তমান পরিস্থিতিতে এখন আমি তোমার কাছে সময় ছাড়া আর অন্য কিছু ব্যয় করতে পারবো না। দেখো, স্পেন্ড বাট টাইম টু উইন্ড অ্যাবাউট মাই লাভ, আমি যে তোমাকে ভালোবাসি এটা বোঝাতে গিয়ে আমার এখন আর সামর্থ্য নেই তোমার কাছে টাকা ব্যয় করা। বুঝতে পেরেছো? কারণ আমার সব স্পেন্ড হয়ে গেছে। অ্যান্ড আউট অফ ডাউট ইউ ডু মি নাও মোর রং ইন মেকিং কোশ্চেন অফ মাই আটারমোস্ট দেন ইফ ইউ হ্যাড মেড ওয়েস্ট অফ অল আই হ্যাভ। তারপরেও বলতেছে যে আমি যেহেতু তোমার কাছে, তবে বলছে আউট অফ ডাউট ইউ ডু মি মোর রং, তাই তুমি নিঃসন্দেহে আমার আমার কাছে তুমি সেটি কিন্তু খারাপ আচরণ করছো। কিভাবে? ইন মেকিং কোশ্চেন অফ মাই আটারমোস্ট, আমার সামর্থ্যকে কষ্ট মানে কোশ্চেন করে। দেন ইফ ইউ হ্যাড মেড ওয়েস্ট অফ অল আই হ্যাভ, তুমি যদি আমার যা কিছু আছে সবও যদি ওয়েস্ট করে ফেলতা, তাও আমি এত কষ্ট পাইতাম না। কিন্তু তুমি এখন আমার সামর্থ্যকে নিয়ে কোশ্চেন করতেছো, এটা নিয়ে আমি খুব ব্যথিত হয়েছি। হ্যাঁ, তুমি এত কিছু বোঝাচ্ছ কেন? তুমি আমার কাছ থেকে টাকা চাইবা, আমি তোমাকে দিয়ে দিব। তুমি যে আরে মানে জারি জুরি করতেছো, এ দিয়ে বুঝতে পারছি তুমি আমাকে সন্দেহ করতেছো যে আমি দিব কিনা। এই জন্য আমি খুব কষ্ট পেয়েছি তোমার কাছ থেকে। তাহলে দেন ডু বাট সে টু মি হোয়াট শ্যাল আই ডু। আরে বেশি কথা না বলে তুমি সরাসরি বলো যে তোমার জন্য আমার কি করা উচিত। দ্যাট ইন ইউর নলেজ মে বি, দেখো মে বাই মি ডান, দেখো এই যে খেয়াল করো প্যাসিভটা কিভাবে করছে, মে বাই মি বি ডান, মানে আমার সামর্থ্যের মধ্যে, তোমার নলেজের মধ্যে তুমি আমার কাছ থেকে কি চাও তা বলো, যেটা আমি তোমার জন্য করতে পারি। অ্যান্ড আই অ্যাম প্রেসড আনটু ইট, এবং এটা আমি একদম দৃঢ় যে আমি তোমার জন্য করব। দেয়ার ফর স্পিক, অতএব বলো তোমার জন্য আমি কি করতে পারি। দেখো এই যে মূল কথা, কি এখন আমরা আসছি? ড্রামা কিন্তু আমরা অনেকখানি আগিয়ে গেছি, মূল কথায় আসছি এখনো। না স্যার, অরিজিনালি যেটা দরকার সেটা হ্যাঁ, আসেনি এখন। মোটামুটি সেই গল্প কাহিনী কিন্তু চলছেই। হ্যাঁ, ফানি, ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা, এই হচ্ছে কমেডির বৈশিষ্ট্য। এবার বাসানীয় মূল কথায় আসছে। দেখো, ইন বেলমন্ট ইজ আ লেডি রিচলি লেফট। দেখো, হ্যাঁ, বেলমন্টে এক লেডি আছে খুব ধনী। হ্যাঁ, তার বাবা মা কেউ নাই। লেফট মানে মনে হবে যে সে একা বেঁচে আছে, বাবা মা কেউ নাই। অ্যান্ড শি ইজ ফেয়ার অ্যান্ড ফেয়ারার দ্যান দ্যাট ওয়ার্ড। ফেয়ার ওয়ার্ডটাও হয়তো তার ক্ষেত্রে প্রয়োগযোগ্য না, তার থেকেও সে বেশি ফেয়ার। হ্যাঁ, দেখো, ফেয়ারার দ্যান দ্যাট ওয়ার্ড, দ্যাট ওয়ার্ড মানে ওই ফেয়ার শব্দটা। তাহলে তাকে ফেয়ার বলবো কি? সে ফেয়ারের থেকেও ফেয়ারার। অফ ওয়ান্ডারাস ভার্চু, এবং তার ভার্চু সেরকম। তার মানে দেখো সব দিক থেকে সে সেরকম। একই সাথে সে ধনী, দেখো রিচ, আরেক দিকে হচ্ছে কি ফেয়ারার, আরেক দিকে হচ্ছে কি চমৎকার ভাবে গুণী। ওয়ান্ডারাস ভার্চুস। ওকে, সামটাইমস ফ্রম আর আইস, মাঝে মাঝে তার চোখ থেকেই আই ডিড রিসিভ ফেয়ার স্পিচলেস মেসেজ। হ্যাঁ, তার চোখের দিকে তাকালেও আমি মাঝে মাঝে স্পিচলেস মানে কি অবর্ণনীয় মেসেজ যেন আমি পেয়ে যাই। হার নেম ইজ পোর্শিয়া। সে লেডির নাম কি? পর্ষিয়া। পোর্শিয়া। নাথিং আন্ডার ভ্যালুড টু কেটোস ডটার ব্রুট, দেখো ব্রুটাস পোর্শিয়া। হ্যাঁ, বলতেছে সে ওই কেট মানে এটা আরেকটা ড্রামা, বা ব্রুটাস হচ্ছে তার যে মেয়ে ছিল পোর্শিয়া, তার থেকে সে কম সুন্দর না, আন্ডার ভ্যালুড না, নাথিং আন্ডার ভ্যালুড মানে সে বরং তার থেকে আরো বেশি কিছু। নর ইজ দ্য ওয়াইড ওয়ার্ল্ড ইগনোরেন্ট অফ আর আর্থ, এবং এই পুরো পৃথিবী, ঠিক আছে, দেখো দ্য ওয়াইড ওয়ার্ল্ড ইগনোরেন্ট নয় তার ওর্থ সম্পর্কে, তার ভ্যালু সম্পর্কে সবাই জানে। অ্যান্ড ফর দ্য ফোর উইন্ডস ব্লো ইন ফ্রম এভরি কোস্ট রিনাউন্ড সুটার্স, এবং প্রত্যেক দিক থেকে মানে সব দিক থেকে ফোর উইন্ডস ব্লো ইন, দেখো ফোর উইন্ডস ব্লো ইন মানে কি চারিদিক থেকে বাতাস বয়ে আসতেছে, যেমন করে ফ্রম এভরি কোস্ট মানে প্রত্যেকটা কোস্ট থেকে, মানে প্রত্যেকটা দেশ থেকে, আশেপাশের প্রত্যেকটা দেশ থেকে খ্যাতনামা শুটাররা আসতেছে। শুটার মানে বুঝো তো? শুটার স্যার, মানে, যারা বিয়ে করবে তারা হ্যাঁ, বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে আসতেছে। অ্যান্ড হার সানি লক্স হ্যাং অন আর টেম্পলস লাইক আ গোল্ডেন ফ্লিস, আর যে তার চকচকে ঝকঝকে যে চুল, এই চুলগুলো যখন তার কপালে এসে হ্যাং করে না, ঝুলে যায়, তখন মনে হয় যেন গোল্ডেন ফ্লিসের মতো, মানে গোল্ডেন সেই মেষের লোমের মতো দেখতে। হ্যাঁ, হুইচ মেক্স আর সিট অফ বেলমন্ড কলকস্ট্রন্ড,
and many Jasons come in quest of her. ঠিক আছে তো? দেখো, what makes her seat of Belmont, এইখানে কি বলছে দেখো, কলকস, বেলমন্ট কলকস স্ট্রন্ড, এটা দিয়ে কি বোঝায় আমরা একটু দেখি। দেখো, বেলমন্ট কি তাহলে কিসের নাম? আরেকটা নগরী। কান্ট্রি, একটা কান্ট্রি। CHO, কি একটু বানানটা বলো তো, ঠিক আছে? কই, ঠিক আছে, এস হবে স্যার। CHOS, হ্যাঁ এখানে অ্যাপোস্ট্রফি এস আছে, স্ট্রন্ড। দেখো এটা দিয়ে কি বলতে যাচ্ছে, বেলমন্ট কলকস স্ট্রন্ড ইজ আ ফ্রেজ ফ্রম উইলিয়াম শেক্সপিয়ার্স দ্য মার্চেন্ট অফ ভেনিস, হোয়ার বাসানিও কম্পেয়ার্স দ্য ওয়েলদি ইয়ারেস পোর্শিয়াস হোম। দেখো, বেলমন্ট কার তুলনা করছে? টু দ্য মিথিক্যাল কলকিচ বা কলকচ। এটা একটা দ্য ডেস্টিনেশন ফর জ্যাসন অ্যান্ড আর্গোনাট সিকিং দ্য গোল্ডেন ফ্লিস। এই গোল্ডেন ফ্লিসটা শব্দটা বার হচ্ছে, এটা একটু দেখো, এটা একটা মিথোলজিক্যাল কাহিনী, গোল্ডেন ফ্লিস। এই যে এখানে একটা ড্রামা আছে মিথোলজিক্যালি, দেখো এই যে মেষ গোল্ডেন, তার ফ্লিস নিয়ে আসতে হবে। দ্য গোল্ডেন ফ্লিস ইজ আ লিজেন্ডারি আর্টিফ্যাক্ট ইন গ্রিক মিথোলজি, দ্য ফ্লিস অফ আ ম্যাজিক্যাল অ্যান্ড গোল্ড উল্ড উইংড র্যাম নেম, দেখো ক্রিসোমেলাস, ফেমাস অ্যাজ দ্য অবজেক্ট অফ পেরিলাস কোয়েস্ট অফ জ্যাসন অ্যান্ড হিজ ক্রু। এই যে জ্যাসন অ্যান্ড হিজ ক্রু আর্গোনাটস টু রিট্রিভ ইট ফ্রম কলকস ফর কিংস পেলাস, কলকসের কাছ থেকে নিয়ে আসতে হবে। হু ইজ দ্য কলকস, এখন একটু দেখো। এটা তো মানে জিউস দিয়েছিল, এটা যে চাদরটা ছিল হ্যাঁ, উলের, উলের, গোল্ডেন ওটাকে ফ্লিস। নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসা মানে কি, দেখো কলকস ইজ নন ইন গ্রিক মিথোলজি ডেস্টিনেশন ফর, এটা একটা স্থানের নাম, তাই তো, যেখান থেকে ওটা নিয়ে আসতে হবে। এবং এখানে জ্যাসন হচ্ছে প্রধান, আর তার হেল্পার হচ্ছে এই যে আর্গোনাটস। তা ওইটা ঠিক ওই রকমই, যে আমাকে ওই রকমই নিয়ে আসতে হবে, মানে এটা একটা লক্ষ্য বস্তু যেটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটা আসলে যেটা মেইনলি ব্যবহার করা হয়েছে, এটাকে যদি আমরা মিনিং বলি, এটা মেবি পর্ষিয়াকে বোঝানোর জন্য যে পরিষ্কার বোঝাতে গোলটা যেটা উইন করবে। মূল্যবান জিনিস, হ্যাঁ, যেখানে পাইতে গেলে কি 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 করতে হবে, ঝুঁকে নিতে হবে, এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, দেখো, স্পিডার কম্পেয়ার দ্য ফিকশনাল সিটি অফ বেলমন্ট টু কলকস শোর, আ প্লেস ফর ফ্রম গ্রিক মিথোলজি। এটা দিয়ে যেটা বোঝাতে যাচ্ছে, দেখো, ইন দিস প্লে বোসেন ইউজ দিস কম্পারিজন টু ডেসক্রাইব পোর্শিয়া, আ ওয়েলদি অ্যান্ড বিউটিফুল হেয়ারেস হু লিভস ইন বেলমন্ট। Her sunny locks of hair are likened to the golden fleece, and the numerous suitors traveling to Belmont from all over the world to win her hand as compared to the many Jasons. ওই যে হ্যাঁ, সবাই যেন এক একজন জেসনের মতো, তারা যেন আসছে এই ফ্লিস খোঁজার জন্য। হু কেম ইন কোয়েস্ট অফ দ্য ফ্লিস, সবাই যেমন জেসনের মতো করে, তাই বলছি দেখো এই যে ম্যানি জেসন্স, হ্যাঁ দেখো, অ্যান্ড ম্যানি জেসন্স কাম ইন কোয়েস্ট অফ হার। এখানে জেসন বলতে কি অরিজিনাল জেসনকে বোঝাচ্ছে, না এই যারা শুটার হিসেবে আছে তাদেরকে বোঝানো হচ্ছে? শুটারদেরকে। যারা সুইটার। হ্যাঁ, তাহলে এইগুলো কিন্তু ব্রিফ কোশ্চেনের জন্য, যদি একটু ডিপ করে কোশ্চেন, মনে করবা যে যদি ডিপ করে ব্রিফ কোশ্চেন, তাহলে মনে করে এইসব জায়গায় টাচ করতে পারে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই জন্য একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়ার চেষ্টা করবা। ওকে, স্যার এমনি সেকেন্ড ইয়ারের কোশ্চেন অনেকটা ক্রিয়েটিভ করছে এবার। সরি বুঝলাম না, বলো। হ্যাঁ স্যার আমাদের সেকেন্ড ইয়ারের কোশ্চেনটা যথেষ্ট ক্রিয়েটিভ করেছিল। হ্যাঁ হ্যাঁ, তাই বলছে টেক্সট ছিল পড়লে এগুলো তোমাদের মাথায় থাকবে। ওকে, যাও। ও মাই জি অ্যান্টোনিও, তখন অ্যান্টোনিও হচ্ছে ও মাই অ্যান্টোনিও, হ্যাড আই বাট দ্য মিনস টু হোল্ড দ্য রাইভাল প্লেস। দেখো বলছে সবাই যেহেতু আসতেছে, তাই বলছে আমার যদি সামর্থ্য থাকতো তাদের তাদের মতো একজন হওয়ার জন্য, হ্যাঁ, যদি তাদের রাইভাল আমি হতে পারতাম, হ্যাঁ, টু হোল্ড আ রাইভাল প্লেস উইথ ওয়ান অফ দেম, আই হ্যাভ আ মাইন্ড প্রেসেস। হ্যাঁ, মানে আমার মনে মনে একটা বিশেষ ইয়া আছে, মানে ওই যে মনে মনে আমরা ইয়া করি না, যে একটা ভালো লক্ষণের সুযোগ, তাই বলছে আমারও মনে এরকম একটা প্রেসেস আছে, যা সাস ট্রিট দ্যাট আই শুড কোশ্চেনলেস বি ফরচুনেট, মানে নিঃসন্দেহে আমি এক্ষেত্রে অবশ্য সার্থক হব, ফরচুনেট হব, ঠিক আছে? হ্যাঁ, পূর্ব থেকে অনুমান করছে সে, প্রিসেস মানে দেখো, হ্যাঁ, পূর্ব থেকে প্রিসেস। স্যার ভবিষ্যৎবাণী। হ্যাঁ, ভবিষ্যৎবাণী মানে ও ভবিষ্যৎবাণী না, কিন্তু মন থেকে আগে থেকে একটা ওয়ার্নিং পাওয়া, ভালো একটা, দেখো, বি আ সাইন অর ওয়ার্নিং, হ্যাঁ, আগে থেকে একটু বুঝতে পারা। হ্যাঁ, তো এরকম আমি আগে থেকে বুঝতে পারছি যে এবার আমি সাকসেসফুল হবই, বুঝতে পেরেছো? হ্যাপি এন্ডিং ওয়ালা। হ্যাঁ, এবার অ্যান্টনিও বলছে, দো নোস দ্যাট অল মাই ফরচুন আর
অ্যাট সি, বলছে তুমি তো জানো যে আমার সব ফরচুন এখন কোথায়, বলো। সব শীতে পানিতে, আহ, সমুদ্রে। সব জাহাজের ফরচুন সাথে। এখন সমুদ্রে। হ্যাঁ, সরি, তার আমি একটা মেসেজ দিয়ে নিই একটু। ওকে, বলছে দাও নোস দ্যাট অল মাই ফরচুনস আর অ্যাট সি, তুমি তো জানো যে আমার সব, এই ফরচুন মানে কি, মানে যত টাকা পয়সা সব এখন আমার সমুদ্রে। নাইদার হ্যাভ আই মানি নর কমোডিটি টু রেইজ আ প্রেজেন্ট সাম। আর তুমি যে তোমার যে টাকা পয়সা দরকার, সেই টাকা পয়সার যে সাম অ্যামাউন্ট, সেটা না আমার কাছে তত পরিমাণ টাকা আছে, না আমার এমন কোনো পণ্য আছে যেটা বিক্রি করে তোমাকে আমি সেই টাকা পয়সা দিব। দেয়ার ফর গো ফোর্থ, অতএব তার সে কারণে তুমি একটু খুঁজে দেখো। ট্রাই হোয়াট মাই ক্রেডিট ক্যান ইন ভেনিস ডু, তাই তো আমার ক্রেডিটের মাধ্যমে, আমার নামে বা আমার ফেমের কারণে ভেনিসে যদি তুমি কোনো ক্রেডিট পাও, মানে কি টাকা পয়সা ঋণ টিন পাও, তুমি নিয়ে নাও। দ্যাট শ্যাল বি র্যাক ইভেন টু দ্য আর্ট মাস্ট টু ফি, দেখো ফার্নিশ দি টু বেলমন্ট টু ফেয়ার পর্সিয়া, মানে ফেয়ার পর্সিয়ার জন্য তোমাকে বেলমন্টে ফার্নিশ করে নিয়ে যেতে যা লাগে তুমি সেইগুলো চেষ্টা করো। গো প্রেজেন্টলি ইনকোয়ার, তুমি দয়া করে একটু খুঁজে দেখো। অ্যান্ড সো উইল আই, আমিও খুঁজে দেখি। হোয়ার মানি ইজ, কোথায় টাকা পাওয়া যাবে। অ্যান্ড আই নো কোশ্চেন মেক টু হ্যাভ ইট অফ মাই ট্রাস্ট অর ফর মাই সেক, অতএব দয়া করে আমি যে তোমাকে টাকা দিতে পারছি না, এর জন্য দয়া করে তুমি কোশ্চেন করো না। দেখো, হ্যাঁ, আই নো কোশ্চেন মেক টু হ্যাভ ইট অফ মাই ট্রাস্ট অ্যান্ড ফর মাই সেক, বলছে আমার নিজের জন্য হলেও তুমি একটু, আমি তোমার জন্য ভেবে দেখবো যে আমি টাকা পয়সা কোথাও খুঁজে পাই কিনা। এখানে টাকা পয়সা খুঁজে পাওয়া মানে কি, ঋণ নেওয়া, মানে আমার নামে তুমি দয়া করে ঋণ নিয়ে ফেলো, কারণ আমার কাছে তত পরিমাণ টাকা পয়সা এখন নেই, সব এখন কোথায় আছে, আমার সমুদ্রে আছে। ঠিক আছে, তো এই জন্য তোমাকে আমি এই মুহূর্তে ওই পরিমাণ টাকা দিতে পারছি না, তবে দেখি কোথাও টাকা পাওয়া যায় কিনা। হ্যাঁ, ঋণ করবে আর কি দুজন। স্যার রাইজিং অ্যাকশন এবার। হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা ইন্ট্রোডাকশনটা পেলাম, মেইন দুইটা ক্যারেক্টার এবং একটা নাম পেয়েছি পর্ষিয়া। এই গল্পের হিরো হচ্ছে অ্যান্টোনিও, অ্যান্ড মার্সেন্ট এখানে অ্যান্টোনিও, এবং অ্যান্টোনিওর ফ্রেন্ড হচ্ছে বাসানিও, যাকে সে খুব ভালোবাসে, তার প্রয়োজনে সবসময় তার জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার মতো এরকম আর কি ভালো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ আমরা এখানে পাবো আর কি। তো যাই হোক, এইখানে আমরা আজকে সিন টুটা শুরু করতে পারছি না, হয়তো সময় আমাদের প্রায় শেষের দিকে। যদি তোমরা পারো একটু চেষ্টা করবা, কারণ আমাদের এখন ক্যামেরা চলে যাবে কোথায়, সেই বেলমন্টে, পর্ষিয়ার বাড়িতে। ঠিক আছে, তো সিন টু এখন আমরা চলে যাবে কোথায়, দেখো, এন্টার পর্ষিয়া উইথ আর ওয়েটিং উইমেন নেরিসা। নামটা খেয়াল রাখো, নেরিসা হচ্ছে কি পর্ষিয়ার ওয়েটিং উইমেন। এই, স্যার বলো। এখানে যে ওয়েটিং ওমেন বা অ্যাটেন্ডেন্স গুলো থাকে, এগুলো কি সব কি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে বিলং করে? মানে ওই উইমেনরা, হ্যাঁ, যে মানে যে অ্যাটেন্ডেন্স যারা যেগুলো থাকে, যেরকম ছিল হচ্ছে সেলিয়ার সাথে একজন ছিল, লেডি ম্যাকবেথের সাথে একজন ছিল, আবার এখানে যে এর সাথে নেডিসা আছে। ওয়েটিং উইমেন তো এক ধরনের সার্ভেন্ট টাইপের, তারা ইয়া থাকলে কি ওরকম কাজ করতে আসবে, বলো। ওই লেডি ম্যাকবেথে দেখলাম ওখানে ওর যে অ্যাটেন্ডেন্স আছে, ওখানে আবার লিখছে যে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি টাইপ থেকে বিলং করে। এরকম তো হওয়ার ইয়া নাই। হ্যাঁ, অ্যারিস্টোক্রেটিক পরিবার থেকে এসে কেউ ওয়েটিং উইমেনের কাজ করবে, বলো। স্যার ওইটাই তো হ্যাঁ, বলতেছি, কারণ ওরা নিজেও তো অ্যারিস্টোক্রেটিকই। হুম হুম হুম, তারা কেন একদম ওই সার্ভেন্ট ইয়া করতে আসবে। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা চেষ্টা করো সিন টুটা একটু নিজেরা একটু পড়তে, ঠিক আছে। না পারলে সে, কারণ এই সিন টুটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা পর্ষিয়ার সম্পর্কে ধারণা পাবো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার ইয়া সম্পর্কে দেখবো। হ্যাঁ, এবং অনেকেই যে আসছে তাকে কি করতে, হ্যাঁ, তার সাথে প্রস্তাব নিয়ে আসছে, প্রপোজ করতে আসছে, কিভাবে আসতেছে, কি কি করতেছে, হ্যাঁ, এবং এখানে আহ, কেন, মানে তার বর্তমান অবস্থাটা কি, তার বাবা বা তার মায়ের অবস্থানটা কি, তারা, সে কিভাবে আছে, তার হ্যাপিনেস, তার আনহ্যাপিনেস সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এই সিনে পুরোটা। তো এটা আমরা আগামীকাল পড়বো। আগামীকাল বলতে আগামীকাল, ঠিক আছে, মানে আগামী ক্লাস, আগামীকালকে নিব তোমাদের একটা ক্লাস। যে কয়টা মিস পূরণ করা যায়, আবার কিছুদিন মিস হতে পারে, কারণ মেহেরপুরে গেলে জি আবার স্যার। বাসা আনতে গেলে আবার মিস হয়ে যেতে পারে, যেহেতু অলরেডি আমরা প্রায় এক সপ্তাহ মতো পিছিয়ে গেছি, তো চেষ্টা করছি আগায় নিতে। আচ্ছা,
তো ঠিক আছে, স্যার সবাই কালকে ভালো কখন থেকো। নেবে? হ্যাঁ, সন্ধ্যায়? ওকে, সো গুড নাইট।